উম, শুভ অপরাহ্ন। আমরা আমাদের আজকের বহু বচনের তৃতীয় পর্ব শুরু করেছি। আমাদের আজকের অতিথি আপনারা ইতিমধ্যে দেখেছেন। আমাদের আজকের অতিথি জনাব আলতাফ শাহনেয়াজ। জনাব আলতাফ শাহনেয়াজের ব্যাপারে আপনারা জানেন যে উনি বর্তমান সময়ের যারা লিখছেন, আহ আরো নির্দিষ্ট করে বললে কবিতা এবং নাটক নিয়ে যারা চর্চা করছেন, তাদের মধ্যে অগ্রগণ্য। এটা ওনার প্যাশনের জায়গা। আর আমি যদি ওনার প্রফেশনের জায়গার কথা বলি, তাহলে উনি বর্তমানে দৈনিক প্রথম আলোর সাহিত্য পাতার সম্পাদনার সঙ্গে যুক্ত আছেন। উনার ইতিমধ্যেই কাব্যগ্রন্থ বেরিয়েছে। প্রথম কাব্যগ্রন্থ বেরিয়েছিল রাত্রির অদ্ভুত নিম গাছ। রাত্রির অদ্ভুত নিম গাছ বেরিয়েছিল নির্লিপ্ত নয়ন এই নামে। তার কবি নাম ছিল নির্লিপ্ত নয়ন। পরবর্তীতে আমরা দেখতে পেলাম উনি আলতাফ শাহনেয়াজ নামে আলাদিনের গ্রামে, তারপরে বের করলেন আহ, সামান্য দেখার অন্ধকারে। পরবর্তীতে উনি বের করেছেন কলহ বিদ্যুৎ এবং সহসা দুয়ারে। এই হলো উনার কাব্যগ্রন্থ। তো আজকে আমরা কবির শুধু লিখিত যেই কবিতাগুলো থাকে তার বাইরে কবির যে আহ ভেতরের জগৎ, যেই জগৎগুলো আসলে তাকে কবিতা লিখতে অনুপ্রাণিত করে এবং কখনো কখনো আসলে কবিতা লেখা থেকে আটকেও রাখে, থামিয়েও রাখে, এরকম একটা জগৎ। এই যে উনার ভেতরের যে জগৎ, এই জগৎটা সম্পর্কে একটু জানার চেষ্টা করব। কারণ আমাদের অনুষ্ঠানের নাম বহু বচন। কারণ আমরা বহুজনের বচন শুনতে চাই যে কোনো একটা বিষয়। আমাদের শুরু থেকে আমরা কবিতা নিয়ে এর আগেও কথা বলেছি। আমরা আরো কবিতা নিয়ে জানতে চাই। যে কোনো একক গ্র্যান্ড ন্যারেটিভের বদলে আমরা অনেকগুলো ন্যারেটিভ শুনতে চাই, শুনে আসলে বুঝতে চাই যে সেই বিষয়টা সম্পর্কে আমাদের বর্তমানের যারা আছেন, বর্তমানে যারা কাজ করছেন, সক্রিয় আছেন, তাদের সমন্বিত ভাবনাগুলো কিরকম। তো আমরা আলতাফ শাহনিয়াজকে যুক্ত করে নিচ্ছি। আলতাফ শাহনিয়াজের সাথে আমরা যুক্ত হয়ে কথা বলছি। জনাব আলতাফ শাহনিয়াজ, আপনাকে স্বাগতম আমাদের বহু বচনের আয়োজনে। আপনাদেরকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। বিশেষত ধন্যবাদ জানাই উত্তরা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগকে। আচ্ছা, আমাদের আসলে আপনার সাথে আড্ডা দেওয়ার বা আপনার কাছ থেকে আসলে আহ কবিতার সম্পর্কে জানার আমাদের আগ্রহটা দীর্ঘদিনের ছিল। আমরা আপনার সাথে যোগাযোগ করেছিলাম, আপনি জানেন। এবং সেই ক্ষেত্রে আমরা আসলে উম কিছু হোমওয়ার্ক করেছিলাম। হোমওয়ার্কের মধ্যে তো ডেফিনেটলি হচ্ছে আমাদের আরো আগে থেকে, আমি যদি আমার কথা বলি, আমার আরো আগে থেকে আপনার কবিতা পড়া ছিল। তো এবং কবিতা পড়া ছিল এবং কবিতার যে অ্যাস্থেটিক্স সেটার ব্যাপারে ইন্টারেস্ট ছিল এবং নিজেরও জানার আগ্রহ ছিল এবং আসলে সেই উসিলায় অন্যদেরকে জানানোরও আগ্রহ ছিল। তো সেই আগ্রহ থেকে আপনাকে আসলে সংযুক্ত করা। যে হোমওয়ার্কের কথা বলছিলাম সেখানে আপনার জন্য আমরা কিছু প্রশ্ন, কিছু প্রশ্ন আমি ইতিমধ্যেই প্রিপেয়ার্ড প্রশ্ন আছে কিছু। তো তারপর হচ্ছে এই প্রশ্নগুলো ছাড়াও আমাদের যদি সম্পূরক প্রশ্ন করার সময় হয় এবং হচ্ছে প্রাসঙ্গিকতা থাকে, তাহলে হয়তো আরো কিছু সম্পূরক প্রশ্ন করব। তো আপাতত আমি আসলে যে পূর্ব নির্ধারিত প্রশ্নগুলো আছে সেখান থেকে আমাদের আলাপচারিতা শুরু করতে চাই। তাহলে আমি শুরু করি। আমার হ্যাঁ, শুরু প্রথম করুন। প্রথম যেই জানবার আগ্রহ যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে আমি আমার পড়তে গিয়ে আমি দেখেছি যে মৃত্যু মৃত্যু জিনিসটা আসলে আমাদেরকে লেখকদের লেখার মধ্যে খুব প্রচ্ছন্ন ভাবে এবং কখনো কখনো খুব প্রকট ভাবে থাকে। তো আপনি আসলে মৃত্যুর কথা মনে করুন, আপনাকে যদি বলি শেষ আপনি কবে মৃত্যুর কথা ভেবেছেন বা মৃত্যু বিষয়ক আপনার ভাবনাগুলো কিরকম আসলে, মৃত্যু কি আসলে আপনাকে লেখার ক্ষেত্রে কখনো ইন্সপায়ার করেছে কিনা, বা মৃত্যু বিষয়ে সামগ্রিক আপনি যদি কিছু বলতেন, মৃত্যু সংক্রান্ত আপনার চিন্তাধারা। আহ, ধন্যবাদ। হয় কি, মানে জন্মের জন্মের সাথেই তো মৃত্যুর যুক্ততা থাকে। ফলে একটা মানুষ যখন জন্ম নেয়, তার জন্ম নেওয়ার পরে তার বুদ্ধি বিবেচনা যখন শুরু হয়, সমাজের মধ্যে সে যখন বেড়ে উঠতে থাকে,
একটা পর্যায়ে যে কোনো ক্রিয়েটিভ মানুষের সমাজের সাথে একটি সাংঘর্ষিক অবস্থান তৈরি হয়। এটা না হলে মানে যে কোনো ক্রিয়েটিভ মানুষের নিয়তি এটা, মানে সৃজনশীল মানুষের নিয়তি এটা। তিনি কবিতা লিখুন বা গল্প লিখুন বা ফিল্ম বানান বা গান করুন বা অভিনয় করুন বা কোনো কিছুই না করেন, কিন্তু তারপরে তো মানুষ ক্রিয়েটিভ হতে পারে, কারণ তখন সমাজের সাথে তার একটি সাংঘর্ষিক অবস্থান তৈরি হয়। তো সেই অবস্থানের প্রেক্ষিতে যেহেতু জন্মের লিগেসিটা আহ থেকেই যায়, ফলে মৃত্যু প্রসঙ্গটা আসে, বারবারই আসে। আর লেখকদের ক্ষেত্রে ধরেন আমি যদি বলি, লেখকদের ক্ষেত্রে কিছু লেখক কবি লেখকদের আমরা দেখবো যে বিশ্ব কবিতাতেই মৃত্যু বিষয়টা আসছে, এবং মৃত্যু বিষয়টা এক একজনের লেখায়, এক একজনের কবিতায়, এক এক বয়সে এক এক রকম ভাবে আসে। যেমন ধরেন রবীন্দ্রনাথ ঠাকুর যখন তিনি লেখেন, লিখলেন মরণ রে মম শ্যাম সমান, তারপরে মানে এটা তার যে মৃত্যুর যে অনুভূতি, পরের অনুভূতির সাথে কিন্তু এগুলো মেলে না। এখন আপনি সমাজে সাংঘর্ষিক অবস্থায় বাস করবেন, আর মৃত্যু সেখানে আসবে না। আর মৃত্যু তো একটি মানুষের জীবনের মানে একটি প্রক্রিয়ার অংশ। আপনি যখন জন্ম নিয়েছেন তখন আপনি মারা যাবেন। শুধু আপনি মারা যাবেন না, আপনি আপনি জন্ম নেওয়ার পর থেকে আপনার সমাজের চারপাশে বা আপনার পরিবারের মানে তো পরিবারের আত্মীয় স্বজনের মৃত্যু, প্রতিবেশীর মৃত্যু, বন্ধুর মৃত্যু, এগুলো তো আপনি আপনি প্রত্যক্ষদর্শী বা যে কোনো মানুষই প্রত্যক্ষদর্শী। ফলে সেই অভিজ্ঞতাগুলো থাকে। আমার ভেতরেও আমার ভেতরেও ছিল। প্রথম যখন আমি মনে করতে পারি যে আমি যখন ঝিনাইদহে ছিলাম, তখনকার মৃত্যু সম্পর্কে আমার ধারণা একরকম, এখন মৃত্যু সম্পর্কে আমার ধারণা আর এক রকম। ধরেন আহ আপনার পরিবারে কেউ মারা যায়নি ওইভাবে ঘনিষ্ঠ, তখন আপনি মৃত্যু সম্পর্কে যে অভিজ্ঞতা নেবেন সেটা হচ্ছে বই পড়ে অভিজ্ঞতা নেওয়া। কিন্তু যখন আপনার খুব ঘনিষ্ঠ বা আপনার খুব প্রিয় একজন মানুষ মারা যাবে এবং আপনি ফিল করতে পারবেন, সেই অভিজ্ঞতা আর এক রকম। মানে দুইটা ডিফারেন্ট। একটা হচ্ছে বই পড়ে একরকম, একটা হচ্ছে জীবন দেখে আর এক রকম অভিজ্ঞতাগুলো হয়। তো মৃত্যুর অভিজ্ঞতাগুলো মানে জিনিসটা কি, যে জিনিসটা হয় যে খুব বেশি প্রত্যক্ষ থাকে না, এগুলা মানে এগুলো চিন্তার ভেতরে থাকে, অনুভূতির ভেতরে থাকে। যেমন আমার এমন হয় মাঝে মাঝে আমি ভাবি, আগেও ভাবতাম এখনো ভাবি, আচ্ছা মানুষ মরে গেলে কি হয়? আমি যদি মারা যাই, কে কি অ্যাক্ট করবে, মানে কার ভূমিকা কেমন হবে, এরকম আকাশ কুসুম ভাবনা তো আমাদের থাকে। সেগুলো আমরা ভাবি। বা ধরেন আমার ঘনিষ্ঠ কেউ মারা গেল আমার পরিবারের, তখন তো তখনকার যে অনুভূতি, এটা আসলে বলে তো বোঝানো সম্ভব না। যেমন ধরেন এখন আমার যেটা মনে হয়, পৃথিবীতে যখন আমি এসেছি, তো আমার বাবা আমার মা একটা না একটা সময় মারা যাবে, এটা প্রত্যাশিত না, কিন্তু এটা বাস্তবতা। তো তারা যখন পৃথিবীতে থাকবে না, তখন আমি কিভাবে অ্যাক্ট করব সেটা ভাবার চেষ্টা করি। আর ভাবার চেষ্টা করে তো হবে না, কারণ জিনিসটা তখন কি করব সেই মোমেন্টটা ঠিক করে দেয়। এখন শিল্প সাহিত্যের ভিতরে এটা বিচিত্র ভাবে আসে, কারণ বিচিত্র অভিঘাত নিয়ে আসে। এখন কিভাবে আসে, খুব সচেতন ভাবে আসে না, এটুকু বলতে পারি। কবিতার জিনিসটা তো খুব সচেতন ভাবে লেখা যায় না, হয়তো আপনার মাথার ভিতরে থাকে, হয়তো আপনার হৃদয়ের ভিতরে থাকে, ওটা এসে যায়। তো মৃত্যু ভাবনাটা ওই রকম, খুব সচেতন ভাবে খুব সচেতন ভাবে আপনি সবসময় মৃত্যু ভাবনাটা বহন করে নিয়ে যেয়ে আপনি লিখতে পারবেন না। কারণ মানুষ খুব বেশি ভাবে জীবনবাদী।
আমি কি ক্লিয়ার করতে পেরেছি? জি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আর আমার আরেকটা জায়গা জানা আছে যে এই যে আমাদের চারপাশে আমাদের যাদের সাথে আমরা সম্পৃক্ত থাকি, যাদের মৃত্যু আমাদেরকে নিজেদেরকেও কখনো কখনো মানসিক ভাবে মৃত্যুর কাছাকাছি নিয়ে যায়, তো এই যে বিচ্ছেদের একটা অনুভূতি মৃত্যুর সাথে, কিন্তু মৃত্যু মানে আমার চারপাশের সবার থেকে আমার আসলে চূড়ান্ত বিচ্ছেদ ঘটে গেল, এবং চূড়ান্ত বিচ্ছেদ মানেই চূড়ান্ত নিঃসঙ্গতায় পৌঁছালাম। তো নিঃসঙ্গতার ব্যাপারে কি আপনার কখনো মনে হয়েছে? আমাদের আজকের আয়োজনটার নামও হচ্ছে কবিতার নিঃসঙ্গ অবগাহন, যে লেখালেখির ক্ষেত্রে নিঃসঙ্গতা অন্যান্য যেসব ফর্ম আছে সেগুলোর চাইতেও নিঃসঙ্গতার এক ধরনের আবশ্যিকতা আছে, যে নিঃসঙ্গতা আসলে আমাদের কাম্য কখনো কখনো, যে এই নিরালায় রব আপন মনে, এরকম কোনো নিঃসঙ্গতা আমরা প্রত্যাশা করি কিনা আসলে শেষ পর্যন্ত যারা লিখতে চাই বা লিখি। এটা না একটা এটা একটা প্রসেসের মতো, একটা প্রক্রিয়ার মতো। ধরেন আমি যখন লিখতে এসেছি, এত বুঝে সুঝে তো লিখতে আসে, ভালো লাগতো সেই জায়গা থেকে লিখতে। এখন আহ যখন আমি লিখতে আসলাম, যখন যখন আসলে আমাদের বেড়ে ওঠার সময়, তখন সমাজটা তো অন্যরকম ছিল, সময়টা অন্যরকম ছিল। আপনি ভাবেন, আমি জন্মেছি একটা মফস্বল শহরে, যেটা ঢাকা থেকে প্রায় 300 কিলোমিটার দূরে। তখন মফস্বল এমনিতেই নিঃসঙ্গ, তো সেই নিঃসঙ্গতা বোধ তো ছিলই। আর দ্বিতীয়ত লেখালেখি বা যে কোনো ক্রিয়েটিভ সৃজনশীল কাজ করতে গেলে বা সৃজনশীল ভূমিকায় আপনি যখন অবতীর্ণ হন, তখন আপনি তো আপনাকে ভুলে যান। এই ভুলে যাওয়াটা যদি নিঃসঙ্গতা এই ভুলে যাওয়াটা যদি নিঃসঙ্গতা হয়, তাহলে অবশ্যই নিঃসঙ্গতা কাম্য। বা আপনি যখন লিখতে যান, তখন আপনি আপনি আপনার চারপাশের মানুষের অস্তিত্বকে অস্বীকার করেন। এই অস্বীকার না করলে আপনি লিখতে পারেন না, এটা সম্ভব না। এটা মানে রবীন্দ্রনাথ বলেন, জীবনানন্দ বলেন। ধরেন জীবনানন্দের কথা যদি বলি, জীবনানন্দ লোকটা তো বুদ্ধিমানই ছিলেন, পড়াশোনা জানা ছিলেন, কিন্তু তিনি কেন চিরজীবন সমাজ, পরিবার, ওনার স্ত্রী, ওনার বৃহত্তর পরিবার মানে ভাই বোন মা বাবা, সবার কাছ থেকে পালিয়ে বেড়ালেন কেন? এটা কি ওনার নিঃসঙ্গতা? বা নিঃসঙ্গতা কি উনি যাপন করলেন? বা যদি রবীন্দ্রনাথের কথা বলেন, রবীন্দ্রনাথের কত প্রতাপ, মানে অর্থনৈতিক ভাবে একটি জমিদার পরিবারের ছেলে, উনি জমিদারি দেখাশোনা করেছেন, সবই করেছেন, কিন্তু যখন লেখার সময়, এটা আপনি ছিন্নপত্রে পাবেন যে উনি চারপাশে মোটামুটি মানে ওই সময় উনি একা হয়ে যেতেন। এখন এটা উনি করতেন কেন? এটা নিঃসন্দেহে কোনো না কোনো একটা ব্যাপার ঘটে, কারণ চুপচাপ থাকা বা ধরেন লিখলাম না, এখন এভাবে তো বলা যায় না যে আমি এখন লিখতে বসবো। ওটা একটা আসে, বা মানে ভাবার যে সময়টা, তো ভাবার সময় আপনি যখন ভাববেন, তো ভাবতে গেলে আপনাকে নিঃসঙ্গ হতে হবে। মানে ধরেন অনেকের মধ্যে থেকেও একা হয়ে যাওয়া। এখন অনেকের মধ্যেও কিন্তু নিঃসঙ্গ হওয়া যায়। ধরেন আমি অফিস করছি বা আমি পরিবারের ভেতরে আছি, কোনো একটা বিষয় নিয়ে আমি ভাবছি, আপনি কিন্তু বুঝতে পারতেন না, কিন্তু তখনও কিন্তু আমি নিঃসঙ্গ। মানে নিঃসঙ্গতার যে যাপন, এটাকে সব সময় মানুষ থেকে, সমাজ থেকে, জনগোষ্ঠী থেকে আলাদা, পরিবার থেকে আলাদা হয়ে করতে হবে তা না, এটা হয়ে যায়। মানে ভাবনাটা আজকের যুগে, যেমন আজকে আমার হঠাৎ হঠাৎ করে মনে হলো, একজনের সাথে কথা বলছিলাম অফিসে, যে ধরেন আজকে আমরা খুব মোবাইল ছাড়া তো আমরা কল্পনাই করতে পারি না যে আমি আজকে মোবাইল ছাড়া থাকবো। জনাব আলতাফ শাহনেয়াজ, আপনার কথা এখানে
পৌঁছাতে একটু সমস্যা হচ্ছে। আমি শুনতে পাচ্ছি না আমার দর্শকদের। না, এখন শুনতে পাচ্ছি না। অপেক্ষা করুন, আমি এখন আপনার দেখাচ্ছে আপনার মাইক্রোফোন ইজ নট কানেক্টেড। আচ্ছা, জনাব আলতাফ শাহনেওয়াজ, আহ, কিছু আহ, জি, শোনা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। আবার শুনতে সমস্যা হচ্ছে, মানে শব্দ পৌঁছাচ্ছে না আমাদের কাছে। আমি আমার কাছে এইবার কি একটু কথা বলে দেখবেন? না, এবারও কথা শুনতে পাচ্ছি না। এখন আমার এখানে শুধুই দেখাচ্ছে ক্যান্ট আনমিউট ইউর গেস্ট, দেয়ার মাইক্রোফোন ইজন্ট কানেক্টেড। আপনার মাইক্রোফোন সংযুক্ত না বলছে। আপনি নিশ্চয়ই মাইক্রোফোন বিচ্ছিন্ন করেননি। আপনি কি একটু দেখবেন আরেকবার? আচ্ছা, যারা আমাদেরকে দেখছেন, আমাদের কথা শুনছেন, জনাব আলতাফ শাহনেয়াজ কিছু কারিগরি ত্রুটির জন্য সাময়িকভাবে আহ, আমাদের স্টুডিও থেকে একটু বেরিয়েছেন। আমরা প্রত্যাশা করছি উনি আমাদের সাথে যোগ দেবেন। উনি যোগ দিয়ে দিয়েছেন, আশা করা যাচ্ছে। আহ, জি, আচ্ছা, এবার শোনা আপনাকে আমরা শুনতে পাচ্ছি। জি, এবার শুনতে শোনা পাচ্ছি। যাচ্ছে। জি, তো নিঃসঙ্গতা নিয়ে যেটা বলছিলাম, যে একার মধ্যে থেকেও যেমন নিঃসঙ্গ হওয়া যায়, অনেকের মধ্যে থেকেও নিঃসঙ্গ হওয়া যায়। আর জি, সৃজনশীলতার প্রসেস গুলো হচ্ছে নিঃসঙ্গতা। যেমন, ও, যেটা বলছিলাম, আমার যে ফেসবুক ছাড়া, মোবাইল ছাড়া আমরা কল্পনা করতে পারি না নিজেদেরকে এখন। কিন্তু আপনি ভাবেন যে এই ফেসবুক, এই মোবাইল একটা জিনিস অনেক কিছু দিয়েছে আমাদেরকে, অনেক কিছু দিয়েছে, প্রাপ্তি অজস্র, কিন্তু একটা জিনিস কেড়ে নিয়েছে। সেটা কি? সেটা হচ্ছে চিন্তা করার অধিকার, স্বাধীনভাবে চিন্তা করার অধিকার। এখন ফেসবুক কি করছে? তার মানে কি এখন আমরা চিন্তা করি না? অবশ্যই আমরা চিন্তা করি। এখন ফেসবুক তার ফেসবুক, ইউটিউব তার মতো করে কন্টেন্ট আপনাকে দেয়, আপনি ওটা নিয়ে ব্যস্ত থাকেন, আপনি ওটা নিয়ে চিন্তা করেন। আমার পার্সোনালি মনে হয়েছে এটা। তো আগে যখন এটা ছিল না, তখন কিন্তু আমরা নানা বিষয় নিয়ে আমার মতো করে চিন্তা করতাম। আমার চিন্তা, আমার চিন্তার উপকরণ কে আমাকে দিত? আমাকে দিত বই, আমাকে দিত মুভি, আমাকে দিত গান, বা আমাকে দিত মানুষ, রাষ্ট্র, এগুলা। কিন্তু এখন কিন্তু ডিসাইড করছে ফেসবুক, ডিসাইড করছে ইউটিউব, ডিসাইড করছে যে আপনি কি নিয়ে চিন্তা করবেন। এটা একটা, আজকে আমার মনে হচ্ছে যে এটা একটা মজার গেম। তো যে আমার মাথায়, আপনি রায়ান, আপনি ফেসবুক, আপনি আমার মাথায় চিন্তা ঢুকিয়ে দিচ্ছেন যে কালকে আলতাফ শাহনওয়াজ কি নিয়ে ভাববে, পরশু আলতাফ শাহনওয়াজ কি নিয়ে ভাববে। আপনি একটার পর একটা দিতে শুরু করেছেন, এবং আমি কিন্তু ওই ফ্লোতে ভেসে যাচ্ছি। এটা আমাদের জন্য, যে কোনো ক্রিয়েটিভ মানুষের জন্য, ক্রিয়েটিভ বলবো না, যে কোনো মানুষের জন্য, আমাদের জন্য খুবই হুমকি স্বরূপ, ভালো না। ফলে আজকে যেমন, যেমন আমি বলতে চাই যেটা, যে এখন যারা লিখছেন, বা এখন যারা লিখছেন, আহ সেদিন আমাকে একজন বলল, আমি বললাম তাকে যে আপনি এত ফেসবুকে কেন থাকেন? বললো ফেসবুক তো একটা মহাগ্রন্থ। আমি বললাম বাহ, কেমন? তো ফেসবুক অবশ্যই গ্রন্থ, কিন্তু মূল গ্রন্থ তো বই, মূল গ্রন্থ তো টেক্সট, মূল গ্রন্থ তো মানুষের জীবন। এখন আমরা মানুষের জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে আমরা ফেসবুকে এসে আশ্রয় নিয়েছি। এখন সেটা সেটাও একরকম নিঃসঙ্গ, বিচ্ছিন্ন বিচ্ছিন্নতার বাসনায়। এখন এই বিচ্ছিন্নতা আমাদের পরবর্তীতে কোথায় নিয়ে যাবে, সেগুলো ভাববার বিষয়। কারণ এগুলো হয়তো কবিতায় কোনো না কোনো ফর্মে কেউ না কেউ লিখছেন, লিখবেন, বা আপনি লিখবেন, বা আমি লিখবো। তো নিঃসঙ্গতা মানে এটাও উপলব্ধির বিষয় যে কে কিভাবে নিঃসঙ্গ হয়, যে জনতার মধ্য থেকেও নিঃসঙ্গ হওয়া যায়,
একা একাও নিঃসঙ্গ হওয়া যায়। প্রথম কথা যে নিঃসঙ্গ হওয়াটাকে আমি যেভাবে বুঝতে চেয়েছি বা আমি যেভাবে বুঝেছি আজকে আপনারা যেটা বলেছেন যে কবিতার নিঃসঙ্গ অবগাহন, আমার কাছে মনে হয় যে ভাবনার নিঃসঙ্গ মানে ভাবনা, নিঃসঙ্গতা মানেই তো ভাবনা, নিজের সাথে যাপন করা। এখন আমি নিজের সাথে যাপন করছি কিনা বা কেউ নিজের সাথে যাপন করছেন কিনা, নিজের সাথে যাপন করাটা জরুরি বলে আমার লাগে যে কোনো কিছুর জন্য। হ্যাঁ। আপনার প্রশ্নটা বিমূর্ত ছিল, আমার উত্তরটা আরো বিমূর্ত হয়েছে। আচ্ছা, না, ঠিক আছে। আমাদের এখানে মন্তব্য আসছে বিভিন্ন, যেমন জনাব জুয়েল মাজহার, উনি বলেছেন শুভেচ্ছা আলতাফ আমার খুব প্রিয় কবিদের একজন। তার কবিতায় এক মনোলগ্ন মাটিলগ্ন লাবণ্য ও উদ্ভাস আমি পাই, এবং পরবর্তীতে তিনিই বলছেন তার আপনার দুটো কাব্যগ্রন্থ বিশেষভাবে পছন্দ, উনার কলহ বিদ্যুৎ এবং আলাদিনের গ্রামে, এবং আপনার টানা গদ্যের ছাঁচে লেখার যে নিজস্ব ভঙ্গি আছে সেটা উনার ভীষণ পছন্দ। এই প্রসঙ্গে আমরা আসলে আপনার লেখার প্রসঙ্গে একটু যেতে চাই। আমরা একটু উম বলতে চাই, জানতে আচ্ছা, চাই আমি যে আমি একটু বলে নিই। জুয়েল ভাইকে ধন্যবাদ, কারণ জুয়েল ভাই কষ্ট করে দেখছেন। জুয়েল ভাই আমার খুবই পছন্দের কবি, পছন্দের মানুষও বটে। তো জুয়েল ভাই দেখছেন, এতে আমি খুবই আপ্লুত। আমার যে দু চারজন কাছের মানুষ যারা আমাকে নানাভাবে নানা সময়ে নানা পরামর্শ দিয়েছেন, আমি তো আর আজকে বাতাস পড়ে আসি নাই। যাদের কবিতা আমি পড়েছি বা যাদের কাছ থেকে আমি শিখেছি তাদের ভিতরে জুয়েল ভাই একজন। জুয়েল ভাইকে থ্যাংক ইউ। হ্যাঁ, বল। হ্যাঁ, আহ ঠিক আছে। আমাদের এখানে কিছু প্রশ্নও আসছে। আহ আহ, প্রশ্ন আসছে যে বেশ কিছু প্রশ্ন এসেছে নিঃসঙ্গতা নিয়ে। আমরা প্রশ্নগুলো একটু পরে আলোচনা করি, যেহেতু আপনার লেখা নিয়ে আলোচনা হচ্ছিল। আমরা আপনার আলোচনায় আপনার সম্পর্কে একটু আলোচনা করি, যে আপনার প্রথম কাব্যগ্রন্থ আপনি নির্লিপ্ত নয়ন এই নামে লিখেছেন। আপনার নামটা সেখানে ছিল নির্লিপ্ত নয়ন। আর তারপর থেকেই কিন্তু আপনার আলতাফ শাহনিয়াজ এই অধ্যায়টা শুরু। তো হচ্ছে আমাদের আর একটু আমার জানবার আগ্রহ ছিল যে কবির যে নাম পরিচয় আছে, এটা কি কখনো আমাদের কবিতা পাঠের ক্ষেত্রে প্রভাব ফেলে? মানে ধরুন যে আমাকে 10 জন কবির কবিতা পড়তে দেয়া হলো, তাদের কারো কবিতার সাথে তাদের কারো নাম সংযুক্ত নাই। তো তখন আমি কবিতাগুলো যেভাবে পড়বো, তার আগে আমি ওই কবিদের 10 জনেরই নাম দেয়া হলো, এবং 10 জনের সম্পর্কে আমার একটা আহ আগে থেকে একটা ধারণা আছে, পরিচয় আছে। তো তখন আমি কবিতাগুলো যখন পড়বো, এই দুইটা রিডিং কি আসলে একই রকম হবে কিনা, যে কবিতার ভূমিকাতেই যদি কবির নাম থাকে তাহলে কবিতা পাঠের ধরনটা কেমন হয়, আর না থাকলে কেমন হয়? এটা আমার একটু জানবার আগ্রহ। আপনার কি মনে হয়? খুব মজার প্রশ্ন। খুব সত্যি কথা হচ্ছে যে কবিতার নাম সহ এবং কবিতার নাম ছাড়া যদি উম, আমি আমরা বিচার করতে যাই, আমি একটা গল্প বলি। এই গল্পটা আমাকে বলেছিলেন এক বিশিষ্ট ব্যক্তি। ধরেন, খুবই উম, প্রভাবশালী কবি পাবলো নেরুদা। তো ওনারা ইংরেজি ডিপার্টমেন্টে যিনি বলেছিলেন, আমি তার নামটা উজ্জ্ব রাখছি, জি। যিনি বলেছিলেন যে তো উনি তখন কবিতা লেখার চেষ্টা করতেন। তো উনি এক বড় ভাইয়ের কাছে নিয়ে যেতেন কবিতা, ইংরেজি কবিতা। তার বলতো কিছু হয় না, কিছু হয় না। ও বড় ভাই আবার কবি। তো একবার ওনার মাথায় একটা বদ খেয়াল চাপলো। উনি পাবলো নেরুদার একটা কবিতা নাম মুছে দিয়ে উনি বলছে যে যে লিখছি। এটা কি লিখছো? এটা কিছু হয় না। আচ্ছা। এখন এগুলো তো ঘটে, কারণ কেন বলতে চাচ্ছি যে ধরেন আজকে ধরা যাক আল মাহমুদের একটি কবিতা আপনি নাম মুছে দিলেন। এখন আল মাহমুদের কবিতাগুলো বোঝা যাবে। এমন অনেক কবিতা আছে, আমরা তো সব কবিতা পড়িনি। এখন নাম কি করে, আমাদের দেশে একটা পারসেপশনে চলে। দেশের সাহিত্য সাহিত্য আলোচনা কবিতা একটা পারসেপশনে চলে। সেদিন আমার এক বন্ধু বলছিল যে ধর একটা জীবনানন্দের কবিতা আমি যখন পড়ি বা জীবনানন্দের কোনো একটা বই যখন পড়ি, তখন আমার মস্তিষ্ক এবং মন আগে থেকেই আমাকে সিগন্যাল দেয় যে আমি এখন জীবনানন্দ দাশের কবিতা পড়ছি, বা আমি এখন রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়ছি, বা আমি এখন আল মাহমুদের কবিতা পড়ছি। বা কিন্তু একটা নতুন কবির কবিতা আমরা কি সেই ভক্তি দিয়ে পড়ি কিনা, ওই ভক্তি দিয়ে ওই ধ্যান দিয়ে না পড়লে আমি ওই কবিতার অনেক কিছু মিসও করতে পারি।
কথাটা কিন্তু খুবই ভাবনা জাগানিয়া যে আসলেই তো আমি রবীন্দ্রনাথের কবিতা বা আমি উৎপল বসুর কবিতা বা আমি জয় গোস্বামীর কবিতা যে আবেগ নিয়ে পড়ি বা যেই তন্নিষ্ঠতা নিয়ে পড়ি, তো একটা নতুন কবির কবিতা আমি পড়ছি কিনা সেইভাবে। এখন অনেক ক্ষেত্রে হয় পড়ি, অনেক ক্ষেত্রে পড়ি না, অনেক ক্ষেত্রে কবি আঁকড়ে ধরে, মানে কবি কামড় দিয়ে ধরে, তখন আপনার ভাবনাটা চেঞ্জ হয়ে আরো বেশি নিবিষ্ট হয়ে যেতে হয়। এই পারসেপশন গুলো কাজ করে। নাম তুলে দিয়ে পড়লে অনেক ফেনা ঝরে যাবে আপনার এই জায়গা থেকে। তো নাম কিন্তু একটা ফ্যাক্টর। যেমন আপনি যদি দার্শনিক ভাবেও দেখেন যে আমরা নাম নিয়েছি কেন, আমার নাম আলতাফ শাহ নেওয়াজ, আপনার নাম রায়ান রাজি, আমরা নাম নিয়েছি আলাদা আলাদা পরিচয়ের জন্য। নাম কিন্তু একটা পরিচয়। তো সেই পরিচয় যখন আপনি লোপাট করে, পরিচয় বা একটা ধারণা, সেই ধারণা যখন আপনি লোপাট করে দিবেন তখন তো সব লেভেল প্লেইং হয়ে যাবে। এখন সেটা আমরা সেই বাস্তবতা কিভাবে নিতে পারবো, সেটা নিতে পারলে ভালো হতো বা অনেক লেভেল প্লেইং গ্রাউন্ড হতো। এখন কবিতার ক্ষেত্রে এই খেলাটা তো হ্যাংরি জেনারেশনেও হয়েছে, বিগ জেনারেশনেও হয়েছে, এখন হইলেও বোধহয় খারাপ হয় না। কারণ আমি যখন ভাবি যে আমি এখন অমুকের কবিতা পড়ছি, তখন আমার মস্তিষ্ক একরকম ভাবে প্রিপারেশন নাই। আবার আরেকজন খুব অনামী মানুষের কবিতা পড়ছি, সেটাও আমার আরেক রকম ভাবে প্রিপারেশন নাই, কারণ সমাজ আমাকে ওইভাবে তৈরি করেছে। এটা আমার কাছে মনে হয়, মানে খুব খারাপ ভাবে শোনালেও এটা মনে হয় আমার কাছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আমি কি আমারও বোঝাতে পেরেছি? হ্যাঁ হ্যাঁ, আমি আমি বুঝতে পেরেছি আপনার আপনার বক্তব্য আমার কাছে স্পষ্ট। যে আমার কাছে এটা মনে হতো যে কবির নাম বা কবির পরিচয় আসলে কখনো কখনো কোনো বাড়তি মেদ বহন করে কিনা কবিতার শরীরের ক্ষেত্রে। এটা আহ অবশ্যই করে, এটা অবশ্যই করে। কারণ আপনি যখন ধরেন বাংলাদেশের কবিতায় বা কতজনের কবিতা আপনি বাংলা সাহিত্যের ছাত্র, আমি তো বাংলা সাহিত্যের ছাত্র না, তো আপনি একাডেমিক ভাবেই পড়েছেন এটা, অনেকের কবিতা ধরেন, কতজনের কবিতা আপনি নাম ছাড়া আপনি শনাক্ত করতে পারবেন? এটা মানে ধরেন 5-7 জন, 5-7 জন, এর বাইরে বা 10 জন, এর বাইরে আপনি পারবেন না, এর বাইরে আপনি পারবেন না। ওই তখন হয়ে যাবে কি, ওই যে নেরুদার মতো, কে কি লিখেছে, কিন্তু আপনি তারপরে বসিয়ে দেন যে এখানে এটি লিখেছে সাপোজ আল মাহমুদ, সাপোজ আল মাহমুদ, তো এটা এটি লিখেছে আল মাহমুদ, তখন আবার আলাদা ভার বহন করবে আল মাহমুদ। এখন আল মাহমুদকে আপনি খারাপ বলবেন, আপনার ওই মানে আল মাহমুদের এমন তো নয় যে আল মাহমুদ শামসুর রহমান জীবনে একটি খারাপ কবিতা লেখেন নাই, কোনো গড় কবিতা লেখেন নাই, অজস্র ভালো কবিতা লিখেছেন, তো লিখেছেন। এখন আপনি আল মাহমুদকে খারাপ বলবেন, ওই খারাপ বলার মতো তাকত আপনার থাকতে হবে, সাহস আপনার থাকতে হবে। সেই সাহসটা আমরা সঞ্চয় করতে পারি না, কারণ আল মাহমুদ, শামসুর রহমান বলেন বা বড় মান্য যারা কবি, তারা তো তাদের কাজ দিয়ে একটি প্রতিষ্ঠান হয়ে উঠেছেন। আমি এই প্রতিষ্ঠান মানে একাডেমিক প্রতিষ্ঠান না, এই হুম। প্রতিষ্ঠান হয়ে উঠেছেন। তো ওই প্রতিষ্ঠানের বিপরীতে দাঁড়িয়ে আপনি তাকে বলবেন যে না, এই কবিতাটা আমার ভালো লাগলো না, আপনি এটা বলতে পারেন এবং আপনার এই বলার স্বাধীনতা থাকা উচিত। কিন্তু তারপরেই আপনার মস্তিষ্ক আপনাকে আরেকটি কথা বলবে যে আচ্ছা তুমি যে এটা বলবা, তো এরপরে সমাজে তোমার অবস্থান কি হবে, তুমি কে এই কথা বলার। এইরকম নানা রকম দোনা মোনা কাজ করে। ফলে এত 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 সহজে বিষয়টি নিষ্পত্তি হওয়ার মতো নয় বলে আমার লাগে। তবে উচিত, ভালো হয় যে নাম ছাড়া এই খেলাটা খেললে ভালো হয়। আরেকটা বিপদ আছে নাম ছাড়া খেলার, নাম ছাড়া এটা যে খুব সত্যি যে ধরেন আমরা কি বলি, বাংলা কবিতার ইতিহাস দেখতে গেলে আমরা যেটা বলি, প্রথম চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, মধ্যযুগ মানে মোটার আগে, বৈষ্ণব পদাবলী, রবীন্দ্রনাথ ঠাকুর, 30-এর যুগে আমরা জীবনানন্দের কথা বলি। এর মাঝে কিন্তু অনেকেই আছেন, অনেক, কিন্তু তাদের কথা আমরা বলি না কারণ তারা ইনসিগনিফিকেন্ট, মানে খুব সিগনিফিকেন্ট হয়ে ওঠেন নাই। এখন আমাদের সময়েও অনেকেই আছেন যারা সিগনিফিকেন্ট হয়ে উঠবেন না, আমি হয়তো উঠবো না। এখন সবাই তো সিগনিফিকেন্ট ওই সাক্ষ্যটি রাখতে পারেন নাই বা পারেন না, এটা খুব স্বাভাবিক। এখন
নাম ছাড়া বলতে গেলে যখন নামহীন হয়ে যাবে তখন কিন্তু অনেক কিছুই ওলটপালট হয়ে যাবে। এটা ধরেন একটা আত্মঘাতী খেলার মতো আচ্ছা হয়ে যাবে, আচ্ছা। ফলে অনেক কিছু কাজ করে আমার মনে হয় এর ভেতর দিয়ে। আমাদের এখানে কিন্তু মাঝে মধ্যেই কিছু ইন্টারেস্টিং কোয়েশ্চেনও আসছে এখন। বলেন। কোয়েশ্চেন আসছে যেমন যখন আমরা নিঃসঙ্গতা নিয়ে কথা বলছিলাম তখন জনাব সাইফুল ইসলাম প্রশ্ন করেছিলেন যে জীবনানন্দ এবং বুদ্ধের নিঃসঙ্গতায় নিশ্চয়ই পার্থক্য আছে, গৌতম বুদ্ধ আর জীবনানন্দ দাশের। কিন্তু এই যে আপাতত আমরা যে সঙ্গহীন হয়ে আলাদা হয়ে যাচ্ছি, এটা কি আমাদের আসলে আরো বেশি এটা সংযোগমুখী কিনা, আরো বেশি সংযুক্ত হওয়ার একটা কমিটমেন্ট এই বিচ্ছিন্নতার মধ্যে ছিল কিনা, আসলে আপনার কাছে জানতে চেয়েছে। জীবনানন্দ এবং বুদ্ধের মধ্যে তো নিঃসঙ্গতার ভিতরে তো পার্থক্য আছেই, কিন্তু একটা জায়গার পার্থক্য কিন্তু নেই, সেটা হচ্ছে ধ্যানে। ধ্যান জিনিসটা সবার ক্ষেত্রেই একরকম, যদি আপনি ইমান নিয়ে ধ্যান করেন। জীবনানন্দ যে ধ্যান করেছেন, বুদ্ধও সে ধ্যান করেছেন, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেই ধ্যান করেছেন। ধ্যান ছাড়া জগতের বড় কিছু সম্ভব নয়। এখন প্রশ্নটা কি ছিল আরেকবার একটু রিপিট। প্রশ্নটা ছিল যে এই যে সঙ্গহীন হয়ে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে, এইটার হ্যাঁ, মূল সঙ্গহীন উদ্দেশ্যটা। হয়ে সঙ্গহীন হয়ে যে সংযুক্তিটা, হুম। সঙ্গহীন হয়ে যে সংযুক্তিটা, সেই সংযুক্তিটা কি হয় জানেন? আমার মনে হয় এটা আমার উপলব্ধি, একদম আমার। সঙ্গহীন হলে যে সংযুক্তিটা হয় সেই সংযুক্তিটা নিজের সাথে সংযুক্তি হয়। এখন সমাজের ভেতরে আপনি যখন বেড়ে ওঠেন, আপনি যখন মানে পরিপূর্ণ মানুষ হয়ে যান, তখন আপনার নিজের সময়টা কিন্তু কমে যায়। আপনার স্কুল আপনাকে সময় নেয়, আপনার বাবা মা আপনার কাছ থেকে সময় নেয়, পরিবার সময় নেয়, বন্ধু বান্ধব সময় নেয়, কর্মক্ষেত্র সময় নেয়। কবিতা যখন লেখেন বা ক্রিয়েটিভ প্রসেসের ভিতরে যখন থাকেন, সেই সময়টা নাই। কিন্তু নিজের সঙ্গহীন হয়ে যে সংযুক্তিটা, সেই সংযুক্তিটা আমার কাছে মনে হয় খুবই গুরুত্বপূর্ণ। যদিও আমরা মানুষ হিসেবে আমাদের যদি 50 বছর 60 বছরের জীবন হয়, তো আমরা 1 বছরও সেই নিজের কাছে ওই জীবনটা রাখতে পারি কিনা, যে নিজের সাথে সংযুক্ত হওয়া, নিজেকে নিয়ে ভাবা। মানে নিজেকে নিয়ে ভাবা মানে এটা ঠিক ইয়ের ভাবনা না, মানে টাকা পয়সা, মানে বৈষয়িক না, ইনার, ভেতরগত, অন্তর্গত। সেটা বোধহয় খুব জরুরি, এবং এই সংযোগটা হয়। আচ্ছা। তাহলে বুঝতে পারলাম এই বিষয়ে। আমরা ধীরে ধীরে আরো কিছু, আপনারা যারা দেখছেন আপনাদের ধন্যবাদ। আপনাদের মতামত, প্রশ্ন এগুলো আমরা আলোচনা করব। আমি একটু আগের জায়গাটাতে ফেরত যাই, এবার একটু আরেকটু প্রিসাইজ করে জিজ্ঞেস করি। আপনার আলাদিনের গ্রামে এই যখন আমি পড়লাম, উম, আলাদিনের গ্রামের মধ্যে আমি দেখলাম যে এখানে আমাদের একেবারেই আমাদের বাংলা সংস্কৃত যে ভাষা আছে আহ ব্যুৎপত্তিগত ভাবে সেটার সাথে একটা আরবি ফার্সির একটা ব্লেন্ড এসেছে। মনে হচ্ছে যে আহ সেমেটিক কালচারের বেশ কিছু আহ অনুষঙ্গ এখানে এসেছে। এবং যখন আমি এটা চিন্তা করি তখন মনে হচ্ছে আমি এমন একটা ভিনটেজ ল্যান্ডস্কেপ দেখছি, যে এখানে হচ্ছে আরব্য মরুভূমির সাথে আমাদের বাঙালি বালুচর এই দুটা মিশে গিয়েছে। তো এইটা দেখতে দেখতে আমি একটা টেস্ট পাই, আমার চোখের সামনে একটা ইমেজ আসতে থাকে, থাকতে থাকতে আবার যখন আমি দেখছি ওইখানে এরকম শব্দ আসছে যে প্যারাসুট, পেট্রোল, স্টেজ, এরকম মানে যে শব্দগুলো আসলে বাংলা ভাষায় তুলনামূলকভাবে নবীন, এই শব্দগুলোকে আপনি যখন আহ এখানে ইনক্লুড করেন, নিয়ে আসেন, তখন কি আপনি একটু কন্টেম্পোরারি টেস্ট বা আপনি যে সময়ে বাস করছেন সেই সময়ের একটা স্বাদ দিতে চাচ্ছেন কিনা, বা এখানে আপনি আসলে পুরো বইটাতে আপনি যে ইমেজটা তৈরি করেছেন এই ইমেজটা সম্পর্কে একটু জানাবেন আমাদেরকে, যে ইমেজটা আসলে কেমন করতে চেয়েছিলেন আপনি। আহ সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আপনি যেভাবে বললেন এত ভেবে আমি এগুলা লিখি নাই। একটা জিনিস হয়েছে যে আমি প্রচুর আমার কবিতা পড়ার মানে যখন থেকে আমি কবিতা পড়ি, মোটামুটি সেটা আমার ক্লাস 8 9 10, আমি প্রচুর অনুবাদ কবিতা পড়েছি, প্রচুর অনুবাদ কবিতা পড়েছি। আর প্রচুর ভারতীয় পশ্চিমবঙ্গের কবিতা আমি পড়েছি, এবং আমি পশ্চিমবঙ্গের কবিতা দ্বারা আচ্ছন্নই ছিলাম এক সময়। ধরেন সেটা জয় গোস্বামী, আমি একটু পেছন থেকে বলি তাহলে বুঝতে সুবিধা হবে। জয় গোস্বামী,
উৎপল কুমার বসু, মৃদুল দাশগুপ্ত, তারপর ভাস্কর চক্রবর্তী, শমশের আনোয়ার, ফাল্গুনী রায়, শামসুর রহমান, আল মাহমুদ, নীলবন্ধু গুণ, রফিক আজাদ, দেখলাম পরে পড়েছি, পরে বা আব্দুল মান্নান সৈয়দ, এগুলো আমি পরে পড়েছি। মূলত ধরেন গিয়াম আপ্লেনিয়ার, র্যাবো বা বা রায়না মারিয়া রিলকে বা অক্টোভিয়া পাজ, এদের কবিতা দ্বারা, ফরাসি কবিতা দ্বারা আমি খুবই আপ্লুত ছিলাম একটা সময়। তো তখন এইগুলা পড়ে আমার কাছে যেটা লাগতো, আমি এই জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম। তখন মনে হতো যে ওই যে ওইরকম কবিরা কবি বলে নখও কাটে না, অভিমানও ভাঙে না, মানে আমার জীবনটা ছিল ওইরকম। তো তখন আমি নখ কাটি নাই, অভিমান ভাঙে না, মানে এইটা এক ধরনের রোমান্টিসিজমে আমি ভুগতাম। আমি কিন্তু রবীন্দ্রনাথ খুব ভালো মতো পড়ি নাই, আমি জীবনানন্দ পড়েছি। তো রবীন্দ্রনাথকে আমার কখনোই তেমন কোনো বিশিষ্ট কবি বলে আমার মনে হয় তখন পর্যন্ত। তো আমার ভেতরে মানে এইটার ভেতর দিয়ে আমি যখন জাহাঙ্গীরনগরে ভর্তি হলাম 2005 সালে, জাহাঙ্গীরনগর আমার কবি জীবনের মধ্যে একটা আশীর্বাদ হয়ে আসছে, এবং আশীর্বাদ হয়ে আসছে সেলিম আলদিন। তখন আসলে সেলিম আলদিনের সাথে মেশার ফলে এবং জাহাঙ্গীরনগরে পড়ার ফলে আমি অনেক পুরনো টেক্সট পড়ে ফেলি। পুরনো টেক্সট গুলা কি? গীতগোবিন্দ, তারপরে গীতগোবিন্দ, তারপরে ধরেন আমি পড়ি হচ্ছে আপনার চর্যাপদ, এরপরে আমি পড়ি শাহনামা, আমি আরব রজনীর পুরো গল্পটা পড়ে ফেলি, ইলিয়ট পড়ি, ওডিসি পড়ি, মানে এই টেক্সট গুলো পড়ি। এবং জাহাঙ্গীরনগরে কিছু পুরানো বই ছিল, মানে জাহাঙ্গীরনগর লাইব্রেরিতে এখনো বোধহয় আছে। যেমন একটি বই রূপ গোস্বামীর উজ্জ্বল নীলমণি, এটা হচ্ছে প্রাচীন ভারতীয় নন্দন তত্ত্বের বই। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে ওই সময় এসে আমি সেলিম আলদিনের সাথে বাহাস করেই একরকম রবীন্দ্রনাথ পড়া, রবীন্দ্রনাথ কিভাবে পড়তে হয় এটা সেলিম স্যার আমাকে পড়িয়েছিলেন, মানে আমাকে শিখিয়েছিলেন যে রবীন্দ্রনাথ কিভাবে পড়তে হয়। তখন অভূতপূর্ব ভাবে রবীন্দ্রনাথে আমি আচ্ছন্ন হয়ে গেলাম, যে আমি রবীন্দ্রনাথকে নিতেই পারতাম না, মানে আমি কোনো কবিপদ বাচ্য বলে গণ্য করতাম না রবীন্দ্রনাথকে। তখন আমি আসলে প্রাচ্যবাদ বা আমাদের যে মরমী সত্তা, এগুলো এগুলোর সাথে একটা নন্দা, আপনার মাইক্রোফোন আবার সমস্যা করছে, বেরসিক মাইক্রোফোন না। উম, আবার একটু ঝামেলা করছে আপনার মাইক্রোফোন। আমি উম, দুঃখিত আমাদের কিছু কারিগরি ত্রুটির জন্য। আমাদের এখানে কিছু মন্তব্য এসেছে, আমি মন্তব্যগুলো একটু যদি দেখার চেষ্টা করি। আহ, মন্তব্যের মধ্যে জনাব সোহেলি নার্গিস, আমাদের দুইজন আমরা যারা আহ, প্রশ্ন এবং উত্তরের মধ্য দিয়ে সংযুক্ত হয়েছে, আমাদের দুজনের জন্যই শুভকামনা জানিয়েছেন। আহ, অর্ক অপু হচ্ছে আহ, জনাব রাজু আলাউদ্দিন ভাইয়ের একটা উদ্ধৃতি দিয়ে কথা বলছেন, শিল্পের সৃষ্টি নির্জনতায় কিন্তু তার শেষ গন্তব্য জনতায়। আসলেই তাই, অসাধারণ উক্তি তো। এটা আহ, সম্প্রতি তিনি পড়েছেন এবং তিনি আমাদেরকে জানালেন যে তিনি আসলে আসলে জনাব আলতাফ, জনাব হ্যাঁ, আলতাফ জনাব আলতাফ জনাব আলতাফ জনাব আলতাফ জনাব আলতাফ জনাব আলতাফ। আচ্ছা। আচ্ছা, শোনা আচ্ছা, যাচ্ছে? শোনা যাচ্ছে? ইকো হচ্ছে, নন্দা, ইকো হচ্ছে, ইকো। শোনা যাচ্ছে? 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 এটা হচ্ছে কেন? কেন? ওকে।
আমরা দেখতে থাকি আমাদের এখানে কি কি মন্তব্য আছে, সেগুলো একটু দেখি। আহ, জনাব নাসিমা আক্তারের কিছু প্রশ্ন ছিল। আচ্ছা, জনাব আলতাফ শাহনেদ সম্ভবত আবার যুক্ত হয়েছেন। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? আচ্ছা, কোনো একটা কারণে কারিগরি ত্রুটিটা একটু বেশি হচ্ছে। আমরা আন্তরিকভাবে দুঃখিত, আপনাদেরকে আমরা আহ, ভীষণ হতাশ করে দিচ্ছি। আমাদের আয়োজনটা ভালোভাবেই চলছিল। এখন উনি যুক্ত হতে চেষ্টা করেছেন, আমি একটু দেখি ওনাকে সংযুক্ত করে নিই। এবার শোনা যায়? এইবার ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। ও, আমরা একটু মন্তব্য পড়ছিলাম, বিভিন্ন জন আমাদের উদ্দেশ্যে শুভকামনা জানিয়েছেন, ইতিবাচক সরি, কথাবার্তা বলেছেন। হ্যাঁ, তো আমি যে প্রশ্নের উত্তরটি দিচ্ছিলাম, তো তখন আমি রবীন্দ্রনাথকে পড়া শিখলাম, এবং এবং আমি রবীন্দ্রনাথের ভিতরে একটা অন্যরকম ব্যাপারগুলো ঘটে যাচ্ছিল। এর মাঝে আমি আমাকে পড়াই মানে আমার বন্ধু তৈমুর রেজার মাধ্যমে আমার কাছে সাবল্টার মানে নিম্নবর্গের ইতিহাস আমার খুব পছন্দের কিছু টেক্সট আমি পেয়ে যাই। সবকিছু মিলায়ে তখন তখন আমি জাহাঙ্গীরনগর থেকে বেরিয়েছি এক রাতে আমি এটা 12 13 সালের দিকে আমি এক রাতে 4টা কবিতা লিখি। তো আমি তখন ভাবি নাই যে এটা সনেট হয়ে গেছে, এবং এক বসায় 4টা কবিতা লিখি। সেটা হচ্ছে আলাদিনের গ্রামের প্রথম 4টি কবিতা। তারপরে হ্যাঁ, তারপরে এই কবিতাগুলো আমি উম, লিখেছি অনেকগুলা, এবং কিছুটা সচেতন কিছুটা অবচেতন অবচেতন ভাবে লিখেছি। আমার কাছে যেটা মনে হচ্ছে যে আলাদিনের গ্রামে আপনি যেটা করেছেন যে কিছু পুরনো শব্দ বা মানে ইসলামকে নিয়ে আসা, এবং ওই জাহাঙ্গীরনগরের ওই সময়টাই আমার কাছে মনে হইতো যে ধরেন আমার মা যে নামাজ পড়েন, বা আমি যে ঈদের দিন নামাজ পড়ি বা শুক্রবারে কোনো কোনো দিন পড়ি, এটা সবাই ধর্ম হিসেবে দেখবেন বা দেখা উচিত, কিন্তু আমি কিন্তু এটাকে কালচারের অংশ হিসেবে দেখি। আমার মা যে নামাজ পড়েন, এটা কিন্তু কালচার, আমার কালচার, বা এই কালচারের ভিতর দিয়ে আমি গড়ে উঠি। এখন আমি পড়তেও পারি, নাও পড়তে পারি, সেটা আমার স্বাধীনতা। তো এই কালচারকে অস্বীকার করার তো কিছু নাই। একটা সময়ে আমি দেখতাম আমার ক্ষেত্রেই যে আমি দেখা যাচ্ছে যে মন্দির, টেরাকোটা, গির্জা, পুরোহিত, পানশালা, এগুলো আমার কবিতাতে আসতো। কখনো কখনো যদি মসজিদের মিনার বা বা এইভাবে এইগুলো মানে আস মানে এগুলো আমার মাথায়ও আসে, কেটে দিতাম জিনিসগুলো। কিন্তু 2012 সালের দিকে আমি দেখলাম যে না, আমি কেন কাটবো, ইটস মাই কালচার, আমার কালচার। তো তখন থেকে আমি ওপেন হয়েছি। তখন আমার মনে হয়েছে, মানে তখন থেকে এই সংঘর্ষগুলো আমার তখন এখন বুঝি যে এই সংঘর্ষগুলো আমার জাহাঙ্গীরনগর থাকাকালীন চলছিল, যখন আমি নিম্নবর্গের ইতিহাস, সিপাহী সিপাহী বিদ্রোহের ইতিহাস, আহমদ সাফার, তার তার এগুলো এগুলো পড়ছিলাম, বাঙালি মুসলমানের মন পড়ছিলাম, বা বুদ্ধিবৃত্তির নতুন নতুন বিন্যাস পড়ছিলাম, বা আমি যখন ফরাদের মানে এই এখনকার ফরাদের কথা আমি বলছি না। এখনকার ফরাদ মাঝারের সাথে আমার অনেক অনেক তর্ক আছে, বিতর্ক। কিন্তু তখন রক্তের দাগ মুছে রবীন্দ্র পাঠ যে বইটি, এই বইটি তো আমাকে আমাকে অন্যভাবে ভাবিয়েছিল। তো আমার কাছে মনে হয়েছে যে আমাদের আমরা যে সংস্কৃতির ভিতরে বেড়ে উঠেছি, বা আমরা ইসলামের যে পরিকাঠামোর ভিতরে বেড়ে উঠেছি, সেটা আরবীয় ইসলাম নয়, সেটা বঙ্গীয় ইসলাম, যেটা আমার মা খালারা, আমার বাবা চাচারা বাবা চাচারা ইয়ে করে।
তো আলাদিনের গ্রাম আসলে সেই আলাদিনের গ্রামের জার্নিটা সেই জার্নি, যে আমার ভেতরে ইসলাম আছে, আমার ভেতরে বিভিন্ন মান্যতা আছে, মানে মানে অনেকটা অনেকটা সুফি জম, অনেকটা আমাদের পূর্ববঙ্গের মুসলমানের ধরন ধারণ। কিন্তু খুব সত্যি কথা বলতে আমি কিন্তু এগুলো এত বুঝে সুঝে লিখি না। এই বুদ্ধি বুদ্ধি যুক্তি বুদ্ধি দাঁড় দাঁড় হচ্ছে পরে যেয়ে, বইটই বেরোনোর পরে যে কিছু বিশিষ্ট মানুষ যখন আমাকে এসে বলছে, তখন আমার মাথাও এগুলা খুলছে। কিন্তু এগুলা আমি বুঝি যে আমার অবচেতন মনের ভেতরে এগুলা ছিল। যে আলাদিনের গ্রাম হচ্ছে একটা বঙ্গীয় বঙ্গীয় ধারণা, ঐতিহ্যের সাথে, মানে তাদের যাত্রা। যে আমি বলছিলাম যে আমি একসময় প্রচুর অনুবাদ কবিতা পড়েছি, তারপরে একসময় রবীন্দ্রনাথকে যেভাবে আত্মস্থ করলাম, তারপরে আমি শাহনামা কিছু পড়লাম, তারপরে আরব্য রজনী, এর সাথে মিলে মিশে একটা কিছু তৈরি হয়েছে হয়তো বা। আর একটা জিনিস, 2012 সালে আমার বোন মারা যায়, এটাও আসলে আমাকে খুব প্রভাবিত করে। আর একটা জিনিস আমাকে প্রভাবিত করেছে, যেটা বলা উচিত, যে আপনি প্যারাচুট বা বা যেটার কথা আপনি মানে বলেছেন। সাম্প্রতিক শব্দাবলী, যে শব্দগুলো আসলে আমরা বাইরের ভাষা থেকে পরবর্তীতে ইনক্লুড করেছি, শুনলে একটু একটা আধুনিক টোন মনে হয়, একটা আওয়াজ হচ্ছে এরকম, যেটা একটু কন্টেম্পোরারি একটা ফ্লেভার দেয়। এরকম কিছু শব্দ আমার মনে হয়েছে আলাদিনের গ্রামে একই সাথে পুরাতন একটা রূপের সাথে, একটা ভিন্টেজ রূপের সাথে এটার একটা কোলাইড, এই দুটো একসাথে মার্জ করেছে শেষ পর্যন্ত, সেরকম মনে হয়েছে। হ্যাঁ, এটা করেছে, কারণ তখন আমি নগরে প্রবেশ করেছি। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে মানে নগর মানুষের যেটা কেড়ে নেয়, প্রথম প্রথম এসেই একটা মানুষের যেটা কেড়ে নেয়, সেটা হচ্ছে ভাষা। যে কারণে ওই লাইনটা আমার কিন্তু আসছে, ভাষাহীন গ্রামে তুমি অন্ধ আলাদে। মানে আমার একটা ভাষা ছিল, আমি এখানে এসে দেখলাম যে এই ভাষায় আমি কমিউনিকেট করতে পারছি না, ফলে আমার ভাষাটা চেঞ্জ হয়েছে। তো ওই সময় আমার খুব মনে হতো যে আমি হচ্ছে আসলে ওই আরব্য রজনী নিঃসঙ্গ সরল সহজ একটা আলাদিনের মতো। তো সেই ধারণা বা এই জায়গাগুলো থেকে লেখা, ওই ওই কন্টেম্পোরারি ওই বিষয় ওই সময় আসছে। এই, আচ্ছা 1 মিনিট আমি একটু বলি আপনি, আমার চার্জ গেছে, আমি চার্জটা দিয়ে আবার যুক্ত হচ্ছি, 2 মিনিট, সরি। দুঃখিত, আমি নিজেও বোকামি করছিলাম। তো যেটা বলছিলাম যে জনাব আলতাফ শাহনিয়াজ সাময়িক বিরতি নিয়েছেন, আমরা এই বিরতির ফাঁকে আমরা আহ, কথা বলছিলাম আমাদের যারা মন্তব্য করেছেন তাদের সম্পর্কে। জনাব জুয়েল মাজহার বেশ কিছু মন্তব্য করেছেন এবং ওনার সবগুলো মন্তব্যই অসম্ভব প্রাসঙ্গিক। এবং ওনার শব্দ চয়নে মনে হচ্ছে একজন কবির অনুষ্ঠান দেখতে বসেছেন যিনি, তার মধ্যেও হচ্ছে যে শৈল্পিক সত্তাটা আছে সেটার একটা রিফ্লেকশন আমরা এখানে পাচ্ছি। ওনার প্রশ্ন, কমপ্লিমেন্ট এগুলোর মধ্য দিয়ে, মাঝখানে আরো প্রশ্ন ছিল আমাদের এখানে। জনাব রেহানা মাহমুদের প্রশ্ন আমরা পেয়েছি। জনাব রেহানা মাহমুদ এর আগে কমপ্লিমেন্ট করেছিলেন, এটা আসলে তিনি বলেছেন সঞ্চালনা ভালো হচ্ছে, থ্যাংক ইউ। আর বিভিন্ন বিষয়ে কবির অভিমত জানতে পারছি, আই হোপ সো আপনারা জানতে পারবেন আরো। জনাব আলতাফ শাহনিয়াজ আশা করছি খুব শীঘ্রই আমাদের সাথে যুক্ত হবেন। এই তো তিনি এসে পড়েছেন, আমরা ওনাকে সংযুক্ত করে নিচ্ছি। শোনা যায়? শুনতে শোনা পাচ্ছি। যায়। জি, থ্যাংক ইউ। চলে এসেছে, আমরা এমনি কিছু মন্তব্য দেখছিলাম, প্রশ্ন দেখছিলাম, এগুলোই দেখছিলাম। তো আপনি বলছিলেন যে আপনার শহর আপনার ভাষা কেড়ে নিয়ে আপনাকে সেই আহ বেকায়দায় পড়া নিঃসঙ্গ আলাদিনের একটা অনুভূতি দিয়েছিল, আপনার ভাষার মধ্যেও সেই শহুরে পনা ঢুকে পড়েছিল। হ্যাঁ,
শহরে পান আপনি, যেমন যেমন ধরেন আমি কিন্তু, আমার বাড়ি কোথায়, আমার বাড়ি ঝিনাইদহ, যশোর অঞ্চলে। যদি আরো ইয়া করে বলি, যে শান্তিপুরে মানে নদিয়ার যে ভাষাটা, প্রমিত কলকাতার যে ভাষাটা, এই ভাষাটাই আমি কথা বলি, বা আমার বাবা মা কথা বলে, বা আমার অঞ্চলের মানুষ কথা বলে। কিন্তু আমি যখন দেখা যাচ্ছে যে এই ভাষায় এই শহরে কথা বলছি, তখন আমাকে, ধরেন আপনি বলছেন যে আরে আপনি তো বইয়ের ভাষায় কথা বলেন। তো কথা হচ্ছে আমি কিন্তু বইয়ের ভাষায় কথা বলছি না তখন। এখন এইটা আপনি তো বুঝাতে পারবেন না। আর শহরের নানা, মহানগরের নানা তাপ থাকে, এই তাপগুলো অ্যাবজর্ব করতেও সময় লাগে। তো ওই মুহূর্তে আসলে আলাদিনের গ্রাম লেখা। আলাদিনের গ্রাম এত বুদ্ধি বিবেচনা করে লেখা না, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল এটা জার্নি, আমার ওই সময়টার জার্নি। হ্যাঁ, ধন্যবাদ। আমাদের এখানে প্রশ্ন আছে। আমি একটু পর্দাতেও দেখাই প্রশ্নটা। এই প্রশ্নটা আমাদেরই সহকর্মী জনাব সামজির আহমেদ তিনি করেছেন। তিনি কৌতূহল বোধ করছেন, এটার একটা সুরাহা চাচ্ছেন যে আপনি আলোচনায় একাধিকবার বলেছেন যে কবিতা আসে, অর্থাৎ তার শুনে মনে হয়েছে কবিতাটা আসে মানে অবতীর্ণ হয়, নাজিল হয় ধরনের কিছু একটা। কিন্তু কবির শব্দ নির্বাচন, আপনার যে শব্দ নির্বাচন বা আপনার যে চর্চার ধরন, সেটা মনে হচ্ছে যে সেখানে তার মনে হচ্ছে এটা এক ধরনের সচেতন প্রয়াস। এই যে আপাত দ্বন্দ্ব উনার কাছে মনে হচ্ছে, এটার কোনো সুরাহা আপনি করবেন নাকি? কবিতা আসা, এই আসার বিষয়টা আসলে কিরকম আপনার কাছে মনে হয়? কবিতা আসে কিভাবে? এই জিনিসটা উনি একটু জানতে চাচ্ছেন, আগ্রহী জানতে। আহ প্রথম কথা, কবিতা কবিতা কবি কখনোই সচেতন প্রয়াস না, এটা সচেতন ভাবে কবিতা লেখা যায়। কিন্তু তাহলে কবিতা আসে, কিন্তু সচেতনতাটা কোথায় থাকে? ধরেন আপনি কিছু পড়লেন, আপনি কোনো জার্নির মধ্যে দিয়ে গেলেন, আপনি কোনো ট্রমার মধ্যে দিয়ে গেলেন, এইগুলো আপনার মনের ভেতরে থেকে যায় স্মৃতি হিসাবে। এইটা হয়তো আপনার যখন কবিতাটা আসলো, তখন আপনার ওই মোমেন্টের সাথে এগুলা কানেক্ট করে, এগুলা কানেক্টেড হইতে চায়। ওইভাবে এটা হয়তো অবচেতনের সচেতনতা, কিন্তু কবিতা সচেতন ভাবে লেখা যায় না, অসম্ভব। হ্যাঁ, যেটা হচ্ছে কি, আচ্ছা। যে ধরেন আপনি একটি সনেট লিখবেন না, কিন্তু আপনি এভাবে ভেবে নিতে পারবেন না যে আপনি এখন বসে একটি সনেট লিখবেন। হয়তো আপনি 6 লাইন লিখে ফেললেন, লেখার পরে বুঝলেন যে এটা সনেটের আকার নিচ্ছে, তখন আপনি বাদ বাকি লাইনগুলো সমাপ্ত করতে পারেন। কিন্তু আমি এখন সনেট লিখবো, এই মর্মে আপনি লিখতে পারবেন, বা আপনি যদি লেখেনও সেটা আসলে কতটা কি হবে সেটা জানি না আসলে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সেটা আমারও মনে হয় যে এরকম আটঘাট বেঁধে লেখার জন্য সবচাইতে দুরূহ আর্ট ফর্ম সম্ভবত কবিতা। কবিতা হ্যাঁ, আসলে একদম। ঠিক সেভাবে আটঘাট বেঁধে লেখার মতন ফর্ম সম্ভবত না। আমি একটু আপনার আরেকটা গ্রন্থ, আমার আসলে আহ আমার নিজের অপিনিয়ন আমি একটু পরে যাই। আমি একটু আহ, জানতে চাই যে উম আমাদের আপনার যে সামান্য দেখার অন্ধকারে, এই বইটা আমি যখন পড়লাম, তো আমার কাছে মনে হয়েছে যে আপনার আগের কবিতাগুলো খানিকটা ইনার পোয়েট্রির মতন, এবং এই বইটা আমার কাছে মনে হয়েছে আপনি অনেক বেশি আপনার যেই সময় আপনি বাস করছেন, এই সময়টাকে আপনি এই কাব্যগ্রন্থটাতে ধারণ করার চেষ্টা করেছেন, সামান্য দেখার অন্ধকারে। তো এটা হচ্ছে এই সময়ের এক ধরনের কাব্যিক আখ্যান। তো এই সমকালীন যে রাজনীতি, এই সমকালীন রাজনীতির এই বইটা সম্পর্কে বলবেন, তার সাথে আপনি আরেকটু বলবেন যে সমকালীন রাজনীতির প্রভাব কিংবা অভাব আমাদের বর্তমান বাংলা কবিতায় কতটুকু, এবং হচ্ছে কবি হিসাবে আপনি রাজনীতিকে আসলে দেখেন কিভাবে, রাজনীতি আসলে আমাদের কবিতাকে কিরকম ভাবে নিয়ন্ত্রণ করে বলে আপনার মনে হয়? আচ্ছা, প্রথমে বলি যে আহ, আমি যখন আমার প্রথম বইটাও লিখি, তখন আহ, আমি মনেই করতাম যে রাজনীতির দরকার নাই, বা মানে রাজনীতির সচেতনতারও দরকার নাই, বা কবিতা একটা লীলার জায়গা।
অবশ্যই কবিতা লীলার জায়গা, কিন্তু লীলার বাইরেও একজন মানুষ এবং একজন কবি হিসেবে মানুষের একটা দায় থাকে। আলাদিনের গ্রাম লেখার পরে আমার মনে হলো একটা জিনিস, যে আমরা যে লিখছি মানে আমার কথা না। ধরেন যদি বলি, আমি একটু প্রশ্নের উত্তরে আসছি একটু পরে। ধরেন একটা সময়ে শামসুর রহমানরা একরকম কবিতা লিখেছেন, শামসুর রহমান, এবং তখন কবিতা লেখা চলই ছিল একটা শামসুর রহমানের সাথে একটা কবিতা লেখা। তারপরে ধরেন 80-র দশকে এসে কবিতায় শামসুর রহমানদের ওই ঘরানা থেকে বেরিয়ে একটি ঘরানায় গেল কবিতা। আর ধরেন জুয়েল ভাই, বা ধরেন মাসুদ খান, বা ধরেন সুব্রত অগাস্টিন গোমেজ, বা ধরেন সাজ্জাদ শরীফ, এদের এরা ইতিহাস দিলেন, অনেক কিছু করলেন, কবিতা একটু অন্তর্ভুক্ত। কিন্তু সেটা 90 পর্যন্ত, 2000 পর্যন্ত আমাদের সময় পর্যন্ত আমরা খুব অনুপ্রাণিত হলাম ওই কবিতায়। কিন্তু একটা সময় আমার কাছে মনে হলো যে আমরা কি আসলেই অনেক বেশি আবদ্ধ হয়ে যাচ্ছে কিনা, অন্তর্লীন হয়ে যাচ্ছে কিনা কবিতায়। যে কবিতার যে মানে কবিতার আমরা ইন্টারনাল অনেক কিছু করছি, কিন্তু কবিতা তো মানুষের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। এখন ইন্টারনাল এবং এক্সটার্নাল কি মেলানো যায়, সেটা আমার অনেকদিন আমি ভাবছি মানে ভেবেতে আমি কবিতা লিখবো তা না। আমি নিজের জন্যই ভাবছি, হয়তো রাস্তায় হাঁটছি ওই সময় আমি ভাবছি, হয়তো বাসায় এসে ভাবছি জিনিসটা, মানে এই ভাবনাগুলো এর ভেতরে ছিল। এর এই সময়ে ঘটনাটা ঘটে, এই সময়ে 2019 সালে খুব সম্ভবত। তখন আসলে 18 সালের নির্বাচনের পরে চারপাশটা কেমন যেন হয়ে গেল, সব মানুষ সবকিছু, আমরা কথা বলতে পারি না, বা কথা বললে আমাদেরকে ঘুরায় বলতে হয়। এবং আমিও দেখলাম যে আমার ভেতরে সহ মানুষের ভিতরে সেলফ সেন্সর এত বেড়েছে যে আমরা অনেক ঘুরায় পেঁচায় কথা বলি। তখন কেন জানি আমার মনে হচ্ছিল, আমি যাই লিখতে যাই, মানে লিখছিলাম, কিন্তু আমার কাছে ঠিক মনোভূত হচ্ছিল, কি যেন চলতেছিল। এক বৃহস্পতিবারে মনে মনে আছে, আমি অফিস থেকে আসছি, আমার অফিস কারণ বাজারে, আমার বাসা পথ। ঠিক আমি যখন সিগন্যালটা পার হলাম, তখনই আমার মাথার মধ্যে একটা লাইন আসছে। আমি বুঝলাম যে কিছু একটা আসবে। আমি খুব মানে দ্রুত বাসায় এসে, মানে লাইন আসলো এবং আমি মোবাইলে টাইপ করলাম, আচ্ছা একটা গাড়ি লিখতে শুরু করলাম। আমি লিখছি 2-3 দিন, একটা না লিখছি। পরে যে দেখলাম যে এটা অন্যরকম একটা কিছু হলো, কবিতা নাকি আমি জানি না। এটার কারণ কি ছিল? এর কিছুদিন আগে আমি একটা কবিতা পড়ি, কবিতার নাম আমেরিকা। 9/11 এর সময় এই কবিতাটা লিখেছিলেন আমের বারাকা। এই কবিতাটা পড়ার পরে আমার এর কিছুদিন আগে, মানে মাস 4 আগে, ওই কবিতাটা মানে আমার লেখা, মানে গায়ের লোম শিহরিত হয়ে গেছে যে এইভাবে পলিটিক্যাল কবিতা লেখা যায়। এইভাবে কবিতাটা পড়লে কিন্তু আপনার স্লোগান মনে হবে না, মানে কখনোই আপনার মনে হবে না যে নিউটন বোমা বুঝে মানুষ বোঝে না। আমি বলছি না যে এইভাবে কবিতা লেখা যাবে না, তো নিউটন বোমা বুঝে মানুষ বোঝে না এরকম মনে হবে, মানে অন্যরকম কবিতা। তা আমার কাছে ওই ভাবনা থেকে এই লাইনগুলো আসলো, লিখলাম। কিন্তু আমার কাছে মনে হয় কি, যে আপনি যে প্রশ্নটা করেছিলেন যে কবির রাজনৈতিক সচেতনতা কিভাবে আসে, বা রাজনৈতিক সচেতনতা আসা উচিত কিনা, বিষয়টা তো এমন না। রাজনৈতিক সচেতনতা ভেবেচিন্তে আসে না। আপনি যে সমাজের মধ্যে বাস করেন,
সমাজের মধ্যে বাস করে আপনি তো বিচ্ছিন্ন থাকতে পারেন না, আপনাকে কিছু অ্যাক্ট করতে হবে সমাজের সাথে। সেটা খুব সাংঘর্ষিক। সাংঘর্ষিক না হলে আপনি আপনি সৃজনশীল মানুষ থাকেন না। সেই অ্যাক্ট এবং সেই দায়িত্ব মানে সেই দায়িত্ব আপনাকে পালন করতে হয়। তা না হলে আপনি মানুষ কেন? মানে নীরবতা। আর এই যে আহ, আজকের যে সমাজের যে ধরেন আজকে মানুষ মারা যাচ্ছে, মানুষ অক্সিজেন পাচ্ছে না, মানুষ না খেয়ে আছে, তো মানুষ হারিয়ে যাচ্ছে বা হারিয়ে যাচ্ছিলেন যারা। বা আজকে যে ধরেন আহ এই যে হাসেম ফুডস কারখানায় যে মানুষগুলো মানে ভস্মীভূত হয়ে গেল। এখন এই জায়গায় আমার দায়িত্ব কি? মানুষ হিসেবে আমার দায়িত্ব কি? আমার দায়িত্ব মিছিল মিটিং করা না। বা আমি যে কিছু করবো তাই না। মানে আমার মনের ভিতরে যে অভিঘাত সৃষ্টি করবে, এই অভিঘাত তো সৃষ্টি করে মানুষ হিসেবে আমাকে, আমি তো অ্যাক্ট করি। তাহলে আমার কাজ কি? আমার কাজ হচ্ছে আমার হাতে কলম আছে বা আমার হাতে কিবোর্ড আছে, তো আমি সেই কাজটাই করি। এখন হ্যাঁ, জিনিসটা কি স্লোগান হয়ে গেল না জিনিসটা কবিতা হলো, সেইটা সেটা নির্ণয় করার দায়িত্ব আমার আছে। সেটা নির্ণয় মানে সেটা আমি ভাবতে পারি, এর বেশি কিছু না। রাজনৈতিক সচেতনতা মানে কবিতা লিখবেন আপনি, এটা তো এখনকার ওই যুগ নাই যে আপনি তখন অনুযায়ী কবিতা লিখবেন, এটা পারবেন না। আপনাকে অ্যাক্ট করতে হবে। এখন একটা কথা আমি বলি, এই করোনা আসার পর থেকে আমার যেটা মনে হয়েছে, এখন ধরেন আজকের কবির, সেটা আমি আপনি বা নতুন যারা আছেন, আমাদের লড়াই মূলত আমি মনে করি আমাদের যে সার্ভেলেন্স এখন আমাদের ভেতরে আমাদের উপরে চেপে আছে, আমার মাথার উপরে সবসময় একটা সিসি ক্যামেরা আছে। এই আমার ফেসবুক সে আমাকে প্রত্যক্ষ করছে, আমার ইমেইল আমাকে প্রত্যক্ষ করছে। আমাদের আজকের কবির লড়াই হচ্ছে মাল্টিন্যাশনাল এবং এই সার্ভেলেন্সের ভেতরে থেকে তিনি কিভাবে লিখবেন, কিভাবে কথা বলবেন, এটা আমার মনে হয় যে আজকের কবির লড়াই। এবং আজকের কবি সেটা করবেন কোনো না কোনো ভাবে, কেউ না কেউ সেটা করবেন। আমি কি আপনার উত্তর দিতে পেরেছি নাকি কোনো প্রশ্ন বাকি আছে? হ্যাঁ, দিতে পেরেছেন। আমার একটা আনুষঙ্গিক প্রশ্ন ছিল। আমি ইতিমধ্যেই আপনি তার কাছাকাছি উত্তর দিয়ে দিচ্ছিলেন না, কারণ আমি জানতে চাচ্ছিলাম যে এখন এই যে আপনি বলছিলেন কবিতা আসার বিষয়টা, হঠাৎ করে আপনার মনে হলো লেখার, আপনি মোবাইলে লিখলেন। মোবাইল বা টেকনোলজির অন্যান্য যেসব ফিচার্স গুলো আছে সেগুলো আমাদেরকে, হ্যাঁ, বেশ কিছু ইজি অ্যাক্সেস দিয়েছে চারপাশের মানুষের সাথে কানেক্টেড হওয়ার পাশাপাশি আমাদের কিন্তু আমরা প্রচন্ড পরিমাণে নজরদারির মধ্যে প্রবেশ করছি। তো এই যে কর্তৃত্ববাদী একটা সময়, একটা সমাজ, রাষ্ট্রের একটা ক্রমান্বয়ে এক ধরনের কর্তৃত্ব বেড়ে যাচ্ছে, এই জায়গাটাতে আসলে কবির সার্ভাইভাল নিয়ে আমার আসলে জানার আগ্রহ ছিল। আপনি ইতিমধ্যেই সামান্য দেখার অন্ধকার প্রসঙ্গে এটার উত্তর পেয়ে গিয়েছে, এই প্রশ্নটা আমি আর জানতে চাবো না, এটা পেয়ে গিয়েছে। আমি আপনার কাছে একটু জানতে চাই আমাদের বর্তমান আহ, বাংলা কবিতার যে দর্শন, দর্শনের ব্যাপারে বাংলা কবিতা বর্তমানে আসলে কোন জায়গাতে অবস্থান করে। যে রবীন্দ্রনাথের কবিতাতে যেমন তিনি যখন ভানু সিংহের পদাবলী লিখলেন, সেখানে কিন্তু স্পষ্টতই ভারতীয় দর্শনের যে বৈষ্ণব দর্শনের যে উত্তরাধিকার, সেটা তিনি ঘোষণা করেছেন যে তিনি শুড ক্যারি অন, সেটা তিনি বহন করে নিয়ে যাবেন। কিন্তু এখনকার বাংলা কবিতাতে সেই জায়গাটা কি খুব স্পষ্ট ভাবে দেখা যায় কিনা, বা রবীন্দ্রনাথের কবিতা যেমন বাণী নির্ভর ছিল, তার কিন্তু বাণী বা কবিতা আসলে এক ধরনের দর্শন প্রচারের বাহন ছিল একটা দীর্ঘ সময় ব্যাপী। আমার কাছে যতক্ষণ মনে হয়েছে অনেক বেশি আহ আধ্যাত্মিকতা ছিল তুলনামূলকভাবে, আমি যাদের কবিতা পড়েছি সেই তুলনায়। তো এখনকার বাংলা কবিতা আসলে সেই বাণী নির্ভরতার জায়গা থেকে সরে এসেছে কিনা, বা এখনকার বাংলা কবিতার দর্শনের বিচারে বাংলা কবিতার অবস্থান আসলে এখন কোথায়, এটা একটু যদি বলতেন। এখনকার বাংলা কবিতা বলতে আপনি কি বুঝেছেন? সাম্প্রতিক সময়ে যেই কবিতাগুলো আমরা পড়ার সুযোগ পাচ্ছি, যে কবিতাগুলো আমাদের হাতে আসছে, যে কবিতাগুলো আমরা মনে করছি গত মিলেনিয়াল কবিতা, আমি যদি আসলে বলি আহ শূন্য দশকের কবিতা, সেই সময় থেকে শুরু করে এখন আজকে এই আহ কত তারিখ আজকে, আজকে 10ই জুলাই আজকে 2021, এই 11 আজকে 10 তারিখ।
হ্যাঁ, এই পর্যন্ত বলতে চাচ্ছি। না, হ্যাঁ, যেটা হচ্ছে যে এটাও এটা উত্তর খুব সহজে দেয়া যাবে না। ধরেন রবীন্দ্রনাথের সময়ের যে সময়, রবীন্দ্রনাথের সময়ের যে সমাজ, তো সেই সমাজ হচ্ছে তখন অনেক কেওয়াজ ছিল না সমাজে, সমাজ অনেক শিথিল ছিল। আর দর্শনের কথা যেটা বললেন, এখনকার কবিতায় দর্শন দর্শন আছে, এবং সেই দর্শন রবীন্দ্রনাথ এবং রবীন্দ্র উত্তর উত্তর যে ভাবনাগুলো, সেই ভাবনাগুলো মিলিয়েই তো আজকে আমাদের কবিতা। সেই জায়গাটা আছে, সেই জায়গাটা আছে। যেই জায়গাটা আমার কাছে মনে হয়, আহ যেই জায়গাটা আমার কাছে ইয়া লাগে, সেটা হচ্ছে আপনার আমাদের পূর্ববঙ্গের একটা সমাজ কাঠামো। আমাদের পূর্ববঙ্গের, মানে পূর্ববঙ্গ বলতে আমি বাংলাদেশ বলছি, একটা মানে ভৌগোলিক কাঠামো আছে। আমাদের পূর্ববঙ্গের একটা ফিলোসফি আছে। ধরেন, গ্রাম দেশে এখনো কোনো মানুষ গেলে এক গ্লাস পানির সাথে আপনাকে একটা বাতাসা হলেও দিবে। এটা আমাদের কালচার। কালচার তো এই জিনিসগুলা আমাদের আছে। তো আমার মনে হয় যে আমাদের একটু পূর্ববঙ্গের, মানে বাংলাদেশের দিকে, বাংলাদেশের মাটির দিকে, আমি কবিতায় মাটির মতো থাকতে হবে আমি সেটা বলছি না, কিন্তু আপনি যেখানে দাঁড়িয়েছেন সেই দিকে একটু ফেরা দরকার। এটা আরেকটু ভালোভাবে নজর দেওয়া দরকার। আমাদের ভেতরে যে মরমীবাদ, আমরা কিন্তু খুবই সৌভাগ্যবান যে আমাদের ভেতরে এমনিতেই একটা মরমীবাদ আছে। দেখেন, আমাদের গ্রামের খুব সাধারণ মানুষও মিল দিয়ে ছড়া খায়। বা ধরেন, আমি তো বলি যে বাংলাদেশের সবাই কবি, কোনো না কোনো ভাবে সে কবিতা লিখছে। সে প্রেমপত্রের মধ্যে কবিতা লিখেছে, সে মায়ের কাছে কবিতা লিখেছে, মানে কোনো না কোনো ভাবে। আজকে আজকে ফেসবুকে যখন একে টেক্সট করে, শুধু বিএফ জিএফ বলে কিন্তু টেক্সট করে না, তার কিছু ভাব থাকে, তার কিছু ভাবনা থাকে। কারণ আমার এলাকাটা, আমার অঞ্চলটা, আমার মাটিটা ভাবপ্রবণ মাটি। তো সেই দিকে আমাদের একটু ভাব এবং ভাবনা প্রবণ মাটি, সেই দিকে আমাদের একটু বোধহয় আর একটু নজর দেওয়া দরকার। আরেকটা জিনিস আমার মনে হয় যে ধরেন, বিশ্বের যে ইম্পর্টেন্ট বইগুলো বা ইম্পর্টেন্ট কবিতাগুলো বা যারা সিগনিফিকেন্ট রোল প্লে করেছেন, আমরা যে ধরি, আহ রবীন্দ্রনাথ ধরেন, তারপরে অমরেশ, তারপরে সিএস এলিয়ট, আপনি দেখেন সবাই তার মাটি থেকে সবাই তার মাটি থেকে সবাই তার কালচার, সবাই তার সংস্কৃতি, সবাই তার জীবন থেকে। আমার মনে হয় আমরা যদি শুধু নিজের জীবনটার দিকে তাকাই তাহলেই হয়। আমি কি আমার প্রশ্নের উত্তর বুঝতে পেরেছি? খুব হয়তো ডিরেক্ট দিইনি। না, আপনি আপনার প্রশ্নের উত্তর করতে পেরেছেন, বোঝাতে পেরেছেন। এখানে কোনো সমস্যার জায়গা নাই। আমি তাহলে এই প্রসঙ্গে আমি একটা প্রশ্নও আছে আমাদের, সেটার সাথে একটু কানেক্ট করার চেষ্টা করি যে আমার নিজের কথা বলবো, পরে বলছিলাম তো ওই পরের সময়টা বোধহয় এসে গিয়েছে। আমার আপনার কলহ বিদ্যুৎ এই বইটা আমার হচ্ছে বিশেষভাবে পছন্দ হয়েছে, ভালো লেগেছে। আমি বাতিঘরকেও ধন্যবাদ, বইটা দেখতেও সুন্দর। তো যেটা বলছিলাম, বইটাতে কিন্তু ছন্দের যে এক্সপেরিমেন্ট গুলো আছে বা ছন্দের একটা জিনিস থাকে, ছন্দ অনেক ক্ষেত্রেই কিন্তু আসলে কানের জন্য তৈরি হয়। ছন্দ জিনিসটা আমাদের কানকে একটা আহ বিশেষ ধরনের শুশ্রূষা দেয়। তো সেইখানে আমাদের কবিতার যে এক ধরনের থাকে, আপনি বলতেন ছড়া কাটছি বা এই জায়গাগুলো থাকে, তো তার মানে আমাদের এক ধরনের শ্রুতি নির্ভরতা ছিল। তো আমাদের মিজান টিটু উনি জানতে চাচ্ছেন যে আমরা শ্রুতি নির্ভর কবিতা দিয়ে দীর্ঘ সময় পার করে এসেছি,
এখনো কি কবিতায় এই শ্রুতির দায় আছে? যদি থেকে থাকে তাহলে এটা কতটুকুন আছে এই দায়? মানে আমাদের শ্রুতি নির্ভর কবিতার সময়টা আসলে এখনো আছে কিনা? দেখেন, এটা খুব ভালো প্রশ্ন, এবং এমন একটা সময় প্রশ্নটা করলেন। আমাদের কবিতা কি ছিল? আমাদের কবিতা ছিল আদতে গান। তো সেই গান থেকে আমাদের আধুনিক ইউরোপের ইউরোপের ধারণা থেকে আমরা এখন কবিতার যে ফর্ম, আজকের ফর্মে আমরা আসছি। কিন্তু আপনি দেখেন, আপনি যখন লেখেন আপনি যখন লেখেন লেখার পরে আপনি সেটা অন্তত মিনিমাম 10 বার পাঠ করেন নিজে নিজে, যিনি লেখেন। তারপরে আপনি বন্ধুদের পড়তে দেন, তারা পড়ে, তারা খুব আস্তে আস্তে পড়ে। আমি সেটা মনে করি না, মানে শ্রুতির কানে শোনার একটা ব্যাপার তো আছেই। এটা তো একটা ইন্দ্রিয়, এটা তো একটা অনুভূতি। যদি আপনি শ্রুতি না দেন, দোলা না দেন, তাহলে আপনার এই গদ্যের সাথে, গদ্য ফর্মের পার্থক্য কি? মানে কবিতার পার্থক্য কি? কোথায়? কোথাও তো আপনি একটা পার্থক্য করেন, সেটা কিসে করেন? গদ্যেও তো অনেক ইমেজ আছে। রবীন্দ্রনাথের গদ্যগুলো পড়ে দেখেন, ইমেজের পরে ইমেজ। কিন্তু আপনি ধরেন গীতবিতান করছেন, গীতবিতান তো মূলত কবিতায়। কোন কিভাবে সেটি কবিতা হয়ে উঠছে, কোন কৌশলে সেটি কবিতা হয়ে উঠছে। বা আল মাহমুদের গদ্য আপনি পড়েন, আল মাহমুদের জলবেশ্বার ভিতরে অজস্র ইমেজ পাবেন, কবিতার ইমেজ পাবেন। কিন্তু যখন সোনালী কাবিনের ভিতরে আল মাহমুদ কথা বল, আল মাহমুদ লেখেন, তার তার ভিতরে একটা কিন্তু শ্রুতিগম্যতার ব্যাপার থাকে। শুধু লেখক, মানে লেখ্য জিনিসটা দিয়ে ওটা হয় না। আর তো সেই হিসাবে আমি মনে করি শ্রুতির দিন শেষ না। যেমন আমাদের এখন হাটে গিয়ে দেখবেন বা কোনো কবিতার অনুষ্ঠানে দেখবেন কবিতা পাঠ হয়। কেন কবিতা পাঠ করার কি দরকার? কবিরা পাঠ করেন, দরকার নাই তো, কিন্তু পড়েন। ফেসবুকে এসে মানুষ কবিতা পড়েন, পোস্ট দিন, কবিতা পড়েন। তারপরে এই যে আজকাল ইয়া তৈরি হয়েছে, ওটাকে কি বলে ভুলে গেলাম, পডকাস্ট। পডকাস্ট ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে। এখন শ্রুতির দিন শেষ হবে বলে আমার মনে হয় না। মানে কবিতার সাথে কান, চোখ, আঙুল এর একটি যৌথ সম্পর্ক, আঙুল, হৃদয়, মস্তিষ্ক, এই পঞ্চ ইন্দ্রিয়ের একটা যৌথ সম্পর্ক আছে। এটা যখন মিলবে একসাথে, মানে এটা মেলাটাই হচ্ছে ব্যাপার। ওকে, ধন্যবাদ। আমরা খুবই স্পষ্ট উত্তর পেয়েছি। এখন আমি একটু, আমাদের সময়ও চলে যাচ্ছে, কিন্তু আমি কয়েকটা বিষয় জিজ্ঞাসা করার আসলে লোভ সামলাতে পারছি না। আমি একটু আসলে জানতে চাচ্ছি যে আমাদের উম বাংলা কবিতার যে আধুনিকতাবাদী, আরো নির্দিষ্ট করে বলে 30-এর যে টেক্সট গুলো আছে, এই টেক্সট গুলোর বয়স কিন্তু 100 হতে যাচ্ছে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বয়স আমরা 100 উদযাপন করলাম, ওরকম আসলে আমরা যদি দেখি 30-এর একদম মনুমেন্টাল যে টেক্সট গুলো আছে, সেই টেক্সট গুলোরও কিন্তু এরকম শতবর্ষ হয়ে যাচ্ছে। আপনি একটু আগে এলিয়টের কথা বললেন, ওয়েস্টল্যান্ডের আমি যদি ভুল না করি আগামী বছর সম্ভবত ওয়েস্টল্যান্ডের শতবর্ষ হতে যাচ্ছে। শতবর্ষ। তো এই যে, হ্যাঁ হ্যাঁ, ওয়েস্টল্যান্ডের শতবর্ষ হতে যাচ্ছে, এবং এই এই দশকটা কিন্তু বেশ কিছু এরকম আহ অতি উল্লেখযোগ্য এবং মডার্নিজমের ক্ষেত্রে খুব বেশি ছাপ রেখেছে, এখনো পর্যন্ত ছাপ রেখেছে, যেগুলোকে আমরা খুব কোর বইগুলো ধরি, সেগুলোর হচ্ছে শতবর্ষ পূরণ হতে যাচ্ছে। তো এই যে শতবর্ষ আমরা পার করে আসছি, যে দেখা যাবে বন্দির বন্দনা হতে পারে, ধূসর পান্ডুলিপি যেগুলো আছে আগে পরে, আবার দেখা যাবে 35-এ যে হয়তো পুতুল নাচের ইতিকথার শতবর্ষ হবে কিছুকাল পর। তো এই টাইমে এসে আপনি হচ্ছে এই বইগুলো, এই যে বইগুলো লেখা হলো এই টাইমে, 30-এর যারা লিখলো তাদের ওই সময়ের ওই উন্মেষ, ওইটাকে আপনি আসলে কিভাবে দেখেন এখন 100 বছর পরে এসে? ওই 100 বছর আগে যারা কাজটা করে গিয়েছেন, একজন পরবর্তীতে অনুগামী হিসেবে, বা তারা তো আমাদের অগ্রজ, সেখান থেকে আপনার আসলে আহ দেখার চোখটা কিরকম, বা কিভাবে মনে করছেন আপনি সে বিষয়ে, কি মনে করছেন? দেখেন, 30-এর
যে কথাগুলো বলছেন, আজকে এবছর ধরেন বিদ্রোহী কবিতার শতবর্ষ, বা টি.এস. এলিয়ট আগামী বছর শতবর্ষ, বা আর একটু পরে মানিক বন্দ্যোপাধ্যায় বলেন, বা আমাদের কল্লোল যুগের পঞ্চকবি যারা আছেন, তাদের তাদের অনেক তাদের মূলত কাজগুলো তো এই সময়। প্রথম কথা যে তারা একটি মানে তাদের যে জগৎটা রবীন্দ্রনাথের মুখোমুখি দাঁড়িয়ে তারা যে অ্যাক্ট করেছেন, যেভাবে যেভাবে সক্রিয় হয়, সেই সক্রিয় হওয়ার দরকার ছিল। আর পরবর্তীতে আমাদের আমাদের 30-এর দশক থেকে 40-এর দশকে, গত শতকের, এটা তো একটি বিরাট জঙ্গমের ব্যাপার। সাহিত্য কি, কবিতা কি, ছোট গল্প, এত নানা দিকে কাজ হয়েছে। ধরেন জীবনানন্দ একভাবে লিখছেন, একই সময়ে দাঁড়িয়ে জসিমউদ্দিন আরেকভাবে লিখছেন। এখন এখন জসিমউদ্দিন অন্যভাবে উন্মোচিত হচ্ছেন, এখন আমার ধারণা ভবিষ্যতে আরো হবেন। এবং জীবনানন্দ 50-এর পরে যে নয়নদা, আমি একটু ইন্টারাপ্ট করি। এইখানে আপনার আওয়াজে কিন্তু আবার ঝামেলা হচ্ছে না, শুনতে পাচ্ছি না আমরা। আমরা দেখি উনি আসুক। আচ্ছা আচ্ছা, জনাব রাজিনা শারমিন তিনি মন্তব্য করেছেন ওনার কাছে শ্রুতি এখনো অনেক গুরুত্বপূর্ণ, এবং তিনি বিভিন্নভাবে আহ, ভালো লাগলে সেটা সংগ্রহ করে রাখেন। শ্রুতি জন্য যেটা মাধুর্যপূর্ণ মনে হয়, এবং শ্রুতির গুরুত্ব ওনার কাছে মনে হয়েছে থাকবে সবসময়। ধন্যবাদ। আমরা দেখি আরো। উম আচ্ছা, জনাব আলতাফ শাহনেজ কে আমরা আবার সংযুক্ত করতে পারবো আশা করছি এখন। তো শোনা যাচ্ছে। তো আমি বলছিলাম যে জীবনানন্দ, এখন ধরেন জীবনানন্দ যেভাবে লিখেছেন, ও সেইভাবে কেউ লিখেন না। ওনার প্রজন্মেরও কেউ লিখেন। ওনার কবিতায় কেন না কিভাবে যেন একটা অনুভব আছে। ধরেন ধরেন মানিক মানিক বন্দ্যোপাধ্যায়ের কথা বলি, তারা জীবনের এমন একটা, তারা কিন্তু শুধু গল্প কবিতা লেখেন। এই গল্প কবিতার সাবটেক্সটের ভেতরে জীবনের এমন একটা অনুভূতি, জীবনের এমন একটা ব্যাখ্যা আছে। বা ধরেন ওয়েস্টল্যান্ডের ভেতরে জীবনের এমন একটা ব্যাখ্যা আছে, ফলে এগুলোকে মানে আপনি তো এড়াতে পারবেন না। মানে ওই যে জীবনানন্দের কবিতার মতো, আমি তারে পারি না এড়াতে। মানে এগুলোকে নিয়েই তো আজকের আপনি। আচ্ছা, তাহলে আমার একটা জিনিস জিজ্ঞাসা আছে। আমাদের সেই কবিদের অনেকেই কিন্তু পশ্চিমা সাহিত্য দ্বারা অনেক বেশি প্রভাবিত ছিল আমাদের এইখানে। সে যে মাইকেল মধুসূদন দত্তর সময় থেকে দেখলাম, তারপর আমাদের পঞ্চ পাণ্ডবের মধ্যে বেশ বড়ভাবে প্রভাব ছিল। আপনার কি মনে হয় আমাদের বাংলা কবিতা যদি অনুদিত হয়ে ওই পশ্চিমের হাতে পৌঁছাতো, তো বাংলা কবিতাও কি আসলে আমরা ওদের সাহিত্যকে যেভাবে সাদরে অভ্যর্থনা জানিয়েছি, বাংলা কবিতাও একই রকম সমাদর পেত? মানে বাংলা কবিতার বৈশ্বিক বিচারে বাংলা কবিতার শক্তি আসলে কি রকম, আপনার কি মনে হয়? দেখেন, একটা একটা কবিতার মানে অনুবাদের সাথে অনুবাদ হলেই কিন্তু হয় না। আপনি বাংলার ছাত্র না? বা আপনার হ্যাঁ। কোর্সে শেক্সপিয়ার পড়ানো হয়? আপনাদের আমাদের, হ্যাঁ, ইউনিভার্সিটিতে শেক্সপিয়ার অনুবাদে পড়ানো হয়? অনুবাদে বিশ্ব সাহিত্য আমাদেরকে পড়ানো হয়েছে। আহ সেটা আমাদের আসলে দুর্ভাগ্য বলা চলে। না না, আমি সেটা বলছি না আপনার দুর্ভাগ্য কি সৌভাগ্য। কারণ এর সাথে ইকোনমি জড়িত থাকে, অর্থনৈতিক অর্থনৈতিক বাস্তবতা জড়িত থাকে। এখন
আজকে বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা বা আজকে, সেটা তো সেটা তো 50 সালে ছিল না। বাংলা কবিতায় ধরেন জীবনানন্দের কথা বলি, আমার ধারণা যে বাংলা কবিতা যদি জীবনানন্দের কবিতা অনুবাদ হতো, এবং শুধু অনুবাদ হলে হয় না, প্রপার লোকের হাত দিয়ে অনুবাদ হতে হয়। প্রপার লোকের হাত দিয়ে অনুবাদ হলে সেটা হয়তো অন্যরকম হতে পারত। ধরেন ইলিয়াসের গল্পগুলো যদি অনুবাদ হয়, প্রপার লোকের হাত দিয়ে অনুবাদ হয়, সেটা একটা আলাদা ইম্প্যাক্ট রাখতে পারে। এখন বাংলা কবিতা, আজকে বাংলা কবিতা অনুবাদ করলাম আমি, তখন সেটা অন্যরকম হয়ে যাবে আমি সেটা মনে করি না। এর সাথে অনেকগুলো ইকুইপমেন্ট জড়িত। প্রথম কথা আপনার অর্থনৈতিক বাস্তবতা, কারণ ওই যে আমি প্রথমেই আপনাকে বললাম যে আপনি কি শেক্সপিয়ার পড়েন কিনা। এখন ধরেন কথার কথা, কল্পনা করেন যে ইংরেজ আসেনি এই দেশে, এই ভূখণ্ডে। শেক্সপিয়ার শেক্সপিয়ার অবশ্যই বড় সাহিত্যিক, কিন্তু সেটা পেতে আপনার এখনো 200 বছর অপেক্ষা করতে পারে। আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ, আপনি বোঝাতে পেরেছেন, তবে আমার কাছে আহ আমাদের অনুবাদ সাহিত্যের যে একটা দৈন্যতা, এটা আমার কাছে অনেক সময় মনে হয়েছে যে এখানে ইকোনমির হ্যাঁ একটা যোগ আছে, কিন্তু আবার আমি যখন দেখি মার্কেজের লেখা অনুবাদ হচ্ছে, আমি যখন দেখি নেরুদার লেখা অনুবাদ হচ্ছিল, তখন আমি কিন্তু তাদের যে ইকোনমি সেটাকে আমি আসলে ঠিক যে পশ্চিমের যে দেশগুলো আসলে ফ্লারিশ করেছে তাদের মতো এরকম বৈভবশালী দেখি না। কিন্তু দেখেন, কোনো আমি একটা, আমি জি আমি জি কিন্তু এখানে বলুন। শুধু ইকোনমির কথা বলছি না, আমি বলছি প্রপার লোকের হাতে অনুবাদ হতে হবে, হ্যাঁ, প্রপার জায়গা দিয়ে অনুবাদ হতে হবে। জি। মার্কেসকে কে বিখ্যাত, মার্কেস কে পরিচিত করেছেন? রাবাসা। তো প্রপার জায়গাটা লাগবে। হ্যাঁ, এবং আমার তো মনে হয় যে আমাদের এখানে অনেক ভালো কবিতা আছে। শুধু অনুবাদের অনুবাদের সীমাবদ্ধতা, আর বাইরে বাংলাদেশকে কিভাবে দেখা হয়, কে প্রেজেন্ট করছেন সেটা ইম্পর্টেন্ট। বাংলাদেশকে কিভাবে দেখা হয়, এটা গরিব মানুষের দেশ। রবীন্দ্রনাথের যে গীতাঞ্জলি যখন পুরস্কৃত হলো, বা গীতাঞ্জলি যখন ইউরোপে আলোচিত হলো, এটা কে অনুবাদ করেছিলেন, কে পৌঁছে দিয়েছিলেন ওই জায়গায়? ইয়েস, দ্যাটস দ্য ইম্পর্টেন্ট। জি। মানে বুঝতে পেরেছি, হ্যাঁ। এটা শুনতে খারাপ শোনালেও কিন্তু মানে এটা বাস্তবতা। হ্যাঁ, এটা অবশ্যই বাস্তবতা, রূঢ় বাস্তবতা আমাদের জন্য। আর এই রূঢ়তা আসলে আমাদের একসেপ্ট করে ফেলা উচিত। আরেকটা জায়গা আমি জানতে চাচ্ছি যে আমাদের আহ একাডেমিতে, আমি যেমন, আমি যদি একাডেমির কথা বলি, আমি নিজে আহ শিক্ষক ছিলাম, দুঃখিত শিক্ষার্থী ছিলাম, এখনো শিক্ষার্থীদের সাথে কোনো না কোনো ভাবে সম্পৃক্ত হয়েছি। আবার তো আমি দেখি একাডেমিতে আমাদের জন্য যে সিলেবাস গুলো থাকে, সিলেবাস গুলো করার তো আর আমাদের একেবারেই একচ্ছত্র আহ আধিপত্য থাকে না, আমাদের ওরকম স্বাধীনতাও থাকে না, এটা অনেক জায়গা থেকে অ্যাপ্রুভ হয়ে আসতে হয়। তো এই জায়গাতে আমরা দেখি আমাদের সমকালীন সাহিত্যিকরা, বিশেষ করে আমাদের দেশে, সিলেবাসে কোনো একটা কারণে সেভাবে জায়গা পান না, এবং কোনো একটা কারণে আমাদের দেশে একটা ধারণা আছে যে আহ হয় তাকে অত্যন্ত বয়স্ক হতে হবে অথবা তাকে মারা যেতে হবে, তার আগ পর্যন্ত তিনি যেখানেই জায়গা পান সিলেবাসে জায়গা পাবেন না। তো আমাদের সিলেবাস গুলো আসলে এরকম একটু আহ ইতিহাসের প্রতি শুধু বিশ্বস্ত কেন, সেগুলো আসলে আহ এখনকার সময়কে ধারণ করতে কেন চায় না? এটা কি আপনার কাছে মনে হয়েছে নিজের আহ বিশ্ববিদ্যালয় জীবনের সিলেবাস বা এগুলো দেখে যে আমাদের সিলেবাস গুলো একটু পেছনেই পড়ে থাকতে চায়? দেখেন, আমি তো একাডেমির লোক না, ফলে এটা হচ্ছে আদার ব্যাপারই হয়ে জাহাজের খবর নেওয়ার মতো হবে। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে আমি ক্লাস 6-7 পর্যন্ত বা 8 পর্যন্ত আমার বিশ্বাস ছিল যে এই যে বইগুলোতে যারা জায়গা পায়, যাদের গল্প কবিতা থাকে, তারা বেঁচে থাকে না, মানে তারা মরে যায়, মানে কোনো জীবিত কবি থাকে না। এটা আমি ভাবতাম। এখন পরে এসে দেখলাম, বিশ্ববিদ্যালয়ে এসে দেখলাম, ধরেন আমি বাংলার ছাত্র নই, আমি আমি নাট্যতত্ত্বের ছাত্র।
তো আমাদের কিন্তু এরকম ছিল, আমাদের ডিপার্টমেন্টে বিভাগে সিলেবাসটা আমি মনে করি একটু আগানো, যে আমরা সৈয়দ শামসুল হক পড়েছি, আমরা সাইদ আহমেদ পড়েছি, তখন যে সাইদ আহমেদ বেঁচে ছিল, সেলিম আলদিন পড়েছি। তো কিন্তু বাংলার যে সিলেবাসটা আমার কাছে মনে হচ্ছে, আমি যতদূর জানি যে শামসুর রহমান আল মাহমুদের পরে আর বোধহয় বাংলার সিলেবাসে বা আর কিছু অন্তর্ভুক্ত হয় নাই, আমার জানা, ভুল হতে পারে। এখন ধরেন আমরা তাইলে প্র্যাকটিক্যালি 70 বছর পিছায় আছি। শামসুর রহমান আল মাহমুদ যদি 50 দশকের হন, তাহলে আমরা 70 বছর পিছায়, আমরা 70 বছর পেছনের সিলেবাস নিয়ে লড়াই করে কোথায় যাব? আমার মনে হয় যে একটি সমকালীন সাহিত্য বলে একটি কোর্স মানে থাকা উচিত। যখন আপনি সবকিছু সমকালীন করছেন, আপনি সাহিত্যের সমকালীন কোন স্পর্শ আপনি দিচ্ছেন না, এটা খুবই আবার আপনি তাদের কাছে চাচ্ছেন, সেই সাহিত্যিকদের, সেই শিক্ষার্থীদের কাছে, যে তারা খুব যুগোপযোগী হবে। তো এটা কিন্তু হয় না, এটা কিন্তু পরস্পর বিরোধী হয়ে যায়। তো আমার মনে হয় যে আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে যারা ভাবেন, যারা চিন্তা করেন, তারা মানে এই যে আপনি বলছিলেন না যে মৃত মানুষ ছাড়া অন্তর্ভুক্ত হয় না, তো একটু জীবিতদেরও অন্তর্ভুক্ত করা উচিত বলে আমার মনে হয়। যেমন এই ধারণা কিন্তু কলকাতাতে ছিল, আমাদের সবকিছু তো কলকাতা বাহিত হয়ে এসেছে, তো এই সিলেবাসের এই ব্যাপারটিও কলকাতা বাহিত হয়ে আসা উচিত। এখন কিন্তু কলকাতার অনেকের কবিতার গল্প, অনার্স, স্নাতক, স্নাতকোত্তর এসব জায়গায় পাঠ্য হয়েছে। আমার ধারণা বাংলাদেশেও কিছু কিছু চেঞ্জ হচ্ছে। আমি শুনেছিলাম, আমি শিওর না, যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমকালীন সাহিত্যের একটি কোর্স আছে, আমি শিওর না। কিন্তু আমাদের বাংলাদেশে এত বিশ্ববিদ্যালয়, এত কলেজ, জেলায় জেলায় নাকি আবার বিশ্ববিদ্যালয় হবে। তো আমাদের এই বিষয়গুলো ভাবা উচিত, যে সিলেবাসের ব্যাপারটি। তা না হলে জিনিসটা সপ্রাণ হয় না। আমরা কিন্তু একদম 70 বছর পিছিয়ে আছি, 70 বছর পিছিয়ে আছি। এখন আপনি 70 বছর পিছিয়ে সিলেবাস পড়বেন, যে আপনি বলবেন যে কবিতা দুর্বোধ্য, কবিতা বুঝি, আমি তো বাংলা সাহিত্যের ছাত্র। এখন আমি বাংলা সাহিত্যের ছাত্র ভাই, আপনি 70 বছর পেছনের একটি সিলেবাস পড়ে, তাও শামসুর রহমান আল মাহমুদ, শামসুল হকের খুব সিলেক্টিভ কিছু কবিতা পড়ে আসছে। আলতাফ শাহনেওয়াজ, আপনার কানেকশনের সংযোগে সম্ভবত কোনো ত্রুটি দেখা যাচ্ছে। আমরা একটু আপনার কে অনুরোধ করছি সংযোগ। শোনা যায়? হ্যাঁ, হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। আপনার ছবিও আমাদের এখানে স্পষ্ট এসেছে আবার। জি, আমি বলছিলাম যে আপনি 70 বছর পেছনের একটি সিলেবাসে পড়াচ্ছেন, তারা পড়ছে, সেই শিক্ষার্থীরা পড়ছেন, এবং তারপরে তারা তো খুব স্বাভাবিকভাবে বুঝছে যে আমি তো ভাই এখন কি কবিতা লেখেন আপনি, এগুলো তো আমি বুঝতে পারতেছি না। কারণ আপনি তো আবুল হাসানও পড়েন নাই, সিলেবাস ওরিয়েন্টেড কথা বলছেন। তাহলে তাহলে তো ভাই হলো না। আপনাকে তো কোনো না কোনো ভাবে জিনিসটা কাছাকাছি আসতে হবে। মানে 70 বছর পেছনের সিলেবাস নিয়ে তো আপনি পারবেন না এখনকার যুগে। হ্যাঁ, কারণ অন্যান্য সব ডিসিপ্লিনেই আমরা কিন্তু আসলে একেবারে সর্বশেষ যেই ট্রেন্ডটা চলছে সেটাই আমাদের শিক্ষার্থীদের শেখানোর চেষ্টা করি। একমাত্র এই সাহিত্যই আমরা দেখছি সেই অযান্ত্রিকের মতন আগেই সময়ে পড়ে আছে কোনো একটা কারণে, এবং আমারও মনে হয় যে এটার আসলে কিছু ইমপ্রুভমেন্ট ঘটানো প্রয়োজন। যে এখানে আসলে ডিপার্টমেন্টের মধ্যে এক ধরনের প্রফেশনালিজম গ্রো করা দরকার, যে না হলে আসলে এখান থেকে যারা বেরোবে তাদের মধ্যেও খুব সনাতনপন্থী। আমি আমার নিজের জীবন অভিজ্ঞতা থেকে এটা দেখেছি। ওনাদের সাহিত্যের ব্যাপারে কনসেপ্ট শুধু যদি বিভাগ নির্ভর থাকে তাহলে ওই কনসেপ্ট অনেক বেশি
অর্থোডক্স হয়, সেখানে আসলে খুব ডাইনামিক ভাবে চিন্তা করবে, সেই সুযোগটা আসলে সেভাবে থাকে না। এখন আমি একটু আমাদের সময় খুব দ্রুত, সময়ের যে এত গতিশীল এটা আমার আজকের আগে বোধহয় এত স্পষ্টভাবে ধারণা ছিল না। আজকে খুব ভালোভাবে বুঝতে পারছি। আমি একটু জিজ্ঞেস করি যে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, যে আমাদের এই আয়োজনটাতে আমরা যেহেতু স্বপ্ন কথন শুনতে চাই, আপনার ইতিমধ্যে কিছু বই বেরিয়েছে, এখন আপনার পরবর্তীতে বই করবার পরিকল্পনা কি, বা আপনার স্বপ্ন কি আসলে আগামীতে, এবং এমন কোন স্বপ্ন আছে কিনা যেটা আসলে পূরণ না হলে, যেমন আমি ওরহান পামুকের স্ট্রেঞ্জনেস ইন মাই মাইন্ড যখন পড়ছিলাম, দেখছিলাম যে ওখানকার যে প্রোটাগনিস্ট সে বলছে, তাকে নিয়ে বলা হচ্ছিল যে হঠাৎ সে মাঝে মধ্যে খেয়াল করে যে তার চুল হচ্ছে ধূসর, মানে বয়স বেড়ে যাচ্ছে, এবং তার যে স্বপ্নটা ছিল সেই স্বপ্নটা যখন পূরণ হলো না, সে কেউ যদি বুঝতে নাও পারে, সে নিজে কি আসলে সেখান থেকে পালাতে পারবে, মানে সে নিজে কি আসলে সুখী হতে পারবে? তো ওরকম কোন স্বপ্ন আপনার আছে কিনা যেটা আসলে পূরণ না হলে আপনার মনে হয় যে আপনি সবার থেকে যেখানেই যান আপনি নিজে আসলে সুখী হবেন না? আপনার স্বপ্নের ব্যাপারে আমরা একটু জানতে চাই। আমরা প্রায় শেষের দিকেই চলে এসেছি, একটু জানতে পারলে ভালো হয়। দেখেন, স্বপ্ন স্বপ্নের কথা বলে ফেলা উচিত না, স্বপ্নের কথা বলে ফেলা উচিত না। অবশ্যই আমার কিছু পরিকল্পনা আছে। এখন সেই পরিকল্পনাগুলো ধরেন বলে ফেললাম, করতে পারলাম না, পরি উড়ে গেল, কল্পনা থাকলো। আমি আসলে লিখতে চাই, নিজের মতো করে লিখতে চাই। এটুকু বলি, এক বই দুইবার লিখতে চাই না, না পারলে লিখবো না। এখন পর্যন্ত এরকমই ভাবি। আচ্ছা আর স্বপ্নের কথাটা স্বপ্নে আচ্ছা, ঠিক আছে। বলতে চাই না। আমরা চাই যে সেটা যেহেতু এখানে শুনতে আহ, নাই, যদি পাই আমরা সেটাকে অন্য কোনো ফর্মে, মুখের কথা ছাড়া অন্য কোনো ফর্মে যদি দেখতে পাই আমাদের ভীষণ ভালো লাগবে। আমরা একেবারেই শেষ দিকে আপনাদের যাদের মন্তব্য, প্রশ্ন আমরা নিতে পারিনি, মানে আমরা দেখছি, এখানে অবশ্যই দেখছি, আমরা বলার চেষ্টা করছি। আচ্ছা, প্রশ্নগুলো একটু বলে দেন, প্রশ্নগুলো বলে দেন। আহ, প্রশ্নগুলোর মধ্যে আমি একটু দেখি তাহলে, যে উম প্রশ্ন ছিল যে ভাবার জন্য যে নির্জন পরিবেশ থাকে সেটা আসলে নিঃসঙ্গতা কিনা। জনাব নাসিমা আক্তার জানতে চেয়েছেন যে শুধু নির্জন এই পরিবেশ পেলে প্রশ্ন সেটাই কি আমি উত্তর নিঃসঙ্গতা দিয়েছি। কিনা? আচ্ছা, হ্যাঁ, এটার উত্তর পেয়ে গিয়েছি আমরা। উম পরবর্তীতে, আচ্ছা, উত্তর আমরা কিছু প্রশ্নের হয়তো সরাসরি না হলে আমরা একটু যদি আপনারা চিন্তা করেন যে এই প্রশ্নগুলো আমরা উত্তর দিচ্ছি না, কাছাকাছি চলে গিয়েছে। আহ আরেকটা প্রশ্ন ছিল, কবিতার ইতিহাস কি আসলে টেকনিকের ইতিহাস? টেকনিক কি কবিকে বর্তমানের যে কশাঘাত আছে সেখান থেকে আড়াল করে রাখে কিনা? কবিতার ইতিহাস আসলে কিসের ইতিহাস, টেকনিকের ইতিহাস কিনা? অবশ্যই কবিতার ইতিহাস টেকনিকের ইতিহাস না। টেকনিক একটা ইকুইপমেন্ট, সেটা অর্জন করে শেখা যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আর বেশ কিছু আপনার জন্য বেশ কিছু কমপ্লিমেন্ট আছে। জনাব ফাহিম সুলতানা আপনার কবিতা থেকে উদ্ধৃতি করেছেন, সহসা দুয়ারে থেকে, সহজ এই আয়নার প্রতিবিম্বে দাঁড়ানো গানগুলো কবে আর লাগবে জোড়া। ফাহিম সুলতানাকে ধন্যবাদ। আপনার সুবাদে আমারও কিছু কমপ্লিমেন্ট পাওয়ার সৌভাগ্য হয়েছে, কেউ কেউ আমাকেও কমপ্লিমেন্ট করছে, তাদেরকে ধন্যবাদ। আমি শেষ একটু আরেকটা অনুরোধ, এখানে প্রশ্নের পাশাপাশি অনুরোধ আছে জনাব সামজির আহমেদের, যে কবির সম্প্রতি লেখা কুমার নদের ধারে, এটা একটু কবি কণ্ঠে তিনি শুনতে চাচ্ছেন। আমিও এই ক্ষেত্রে একমত যে আমিও একটু শুনতে চাই কুমার নদের ধারে। আপনি কি একটু শোনাবেন কিনা আমাদের? কুমার নদের ধারে তো শোনাবো, আচ্ছা, আমি একটু একটু কিন্তু বিরতি একটা, আমি একটু ইন্টারাপ্ট করি। আমরা সেটা আসলে শেষে শুনতে চাই। তার আগে আপনি যদি উত্তরা বিশ্ববিদ্যালয়ের আমাদের যারা শিক্ষার্থী আছেন তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন কিনা, আপনার কিছু মেসেজ আছে কিছু বলবার? তারা শুনছেন, তারা দেখছেন, কিছু বলবার থাকলে কিছু বলবেন। বলছি, এক মিনিট। Sure. বাতাসের কানা কবিতা করতে যাচ্ছে কুমার নদের ধারে। আচ্ছা, আমার যেটা মনে হয় যে
শিক্ষার্থীরা এখন যারা শিক্ষার্থী তারা আমাদের চেয়ে অনেক বেশি অ্যাডভান্স। একটা কথাই বলার আছে শুধু, উপদেশ না, কারণ কেউ উপদেশ নিতে পছন্দ করে না। আমিও আমার ছাত্র জীবনে এবং এখনো আমি উপদেশ নিতে পছন্দ করি। আপনারা আর কিছু করতে হবে না, আপনারা ভাববেন, ভাবনাটা জরুরি। এবং আপনারা যেমন সব গেজেটের সাথে হালনাগাদ থাকেন, সব গেজেটে হালনাগাদ থাকেন, ফেসবুকে হালনাগাদ থাকেন, টুইটারে হালনাগাদ থাকেন, ইনস্টাগ্রামে হালনাগাদ থাকেন, তো লিটারেচারে বা কোনো নতুন গান বেরোলে আপনারা হালনাগাদ থাকেন, আপনারা লিটারেচারেও হালনাগাদ থাকার চেষ্টা করবেন, কারণ আপনারা তো আধুনিক মানুষ। ধন্যবাদ। আমরা তাহলে আপনার কুমার নদের ধারে সর্বশেষ শুনতে চাই। কুমার নদের ধারে আমাদের অনুরোধ ছিল, এই কবিতাটা আমরা শুনতে চাই। আসলে আমাকে যদি তালিকা করতে দেয়া হতো যে আমি কবিতা শুনবো আপনার, তাহলে আমি হয়তো একটা প্লেলিস্ট তৈরি করে দিতাম। তো এখানে তো আসলে এই ধরনের বিড়ম্বনার কোনো সুযোগ নাই, তাই আপনাকে এভাবে করে আমি বিব্রত করতাম না। আমরা আজকে কুমার নদের ধারে শুনবো। আচ্ছা, আমি কুমার নদের ধারে শোনাবো, কিন্তু কুমার নদের ধারে আমি একটু খুঁজি, হ্যাঁ, কারণ আমার তো লেখা নাই। আমি শোনাবো, অবশ্যই শোনাবো। জি এক মিনিট। জি, অবশ্যই। আমরা হচ্ছে জনাব সামজির আহমেদ আমাদেরকে একটা মধুর সমস্যায় ফেলে আপনারা দিলেন। অন্য কোনো একটা প্রশ্ন থাকলে আমাকে বলেন, আমি আমার কাছে আসলে সময় প্রশ্ন আরো অনেক ছিল। প্রশ্ন মানে আমি আসলে যতগুলো প্রশ্ন হাতে নিয়ে চলে এসেছি। সামজির আহমেদ এখানে কুমার নদের ধারে দিয়ে দিয়েছে, আপনাকে পোস্টে দিয়ে দিয়েছে। এই তো আপনি পর্দায় তাকালে দেখতে পাবেন। আচ্ছা আচ্ছা, এক মিনিট। আমাদের যারা দেখছেন তাদেরও সুযোগ ঘটছে এখানে কবিতাটা দেখার। ওইখানে খুঁজো, এটা তোমার ধারে সার্থক অনুযায়ী খুঁজবে। একেবারে সাম্প্রতিক সময়ে তুমি তার লেখা। এক মিনিট, জি, এটা তো সবাই দেখছে, এটা পড়বো। দেখলে সমস্যা নাই। এটা আপনার কণ্ঠে শোনা, এটা আসলে একটা ভিন্ন অনুভূতি দিবে। আমরা আসলে এটা শুনতে গেলে কোন কান ব্যবহার করি আর আপনি কি কোন কানে শুনে লিখেছেন, এই ডিফারেন্সটা আসলে আমাদেরকে আরেকটু নতুন করে কবিতাটা সম্পর্কে ভাবতে হয়তো সহায়তা করবে। তুমি তার দেখ, এক মিনিট। অনেকগুলো কবিতা ধরি, এটা না, এটা না, এটা পড়ছি আমি। তুমি তার দেখ, আচ্ছা এক মিনিট। কুমার নদের ধারে 2, তুমি তার দেখলেই না অপালক হয়ে যাও। ঘন টোপে গাথা রক্তের ঝলকানি, চোখে মুখে ঝাপটা এসে লাগে। ঘোর প্লাবন উজিয়ে যাও, ডুবে মরো বাধা অগ্নির ঘরে। ছিপ ফেলা পথে এ ধমনী বক্রাকার, দূরের পথের মতো। বাতাসের ফেনা। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জনাব আলতাফ শাহনেয়াজ। আমরা শেষ পর্যায়ে আছি, আমরা শেষের কাছাকাছি আছি। আমরা আপনার কাছ থেকে আরো যে কোনো কিছুই শুনতে পারি, আপনি যদি সম্মত হন বা কথা বলতে চান। আমাদের মোটামুটি ভাবে শেষ, কারণ আমি যদি আসলে যতগুলো প্রশ্ন আমি তৈরি করে নিয়ে এসেছিলাম, এগুলো সব যদি আমি করতাম আজকে, এটা একটা পরিপূর্ণ সিজন হয়ে যেত আসলে। তো ওই যন্ত্রণা আসলে আমাদেরও কার কতটুকু নেওয়ার আছে, সৌভাগ্য আছে আমি জানি না, বা সুযোগ আছে। আজকে আমরা বোধহয়
বিদায় নেব মানে আজকে আমরা এখানে ইস্তফা দেব। আমরা ইতিমধ্যেই প্রায় 1.25 ঘন্টা আমি কিন্তু শো শুরু করার আগে আপনাকে বলেছিলাম যে আমরা হয়তো 40-45 মিনিট থেকে 1 ঘন্টা, এবং কখনো এটা ইনজুরি টাইমে গেলে 1 ঘন্টা 5-10 মিনিট হতে পারে। কিন্তু এই যে আজ সময় আসলে এত দ্রুত গেল, আমার কিচ্ছু করার নাই। সালভাদর দালির সময় গলে যায়, তারপরে এই সময় আরেকভাবে যায়, এক একটা সময় এক একভাবে যাচ্ছে, আমাদের সময় যে কিরকম। ঠিক আছে, আমরা তাহলে আজকে জনাব আলতাফ শাহনেওয়াজ, আপনাকে ধন্যবাদ। আমরা ইতিমধ্যেই জনাব আলতাফ শাহনেওয়াজ আবার যুক্ত হয়েছেন। আহ, ঠিক আছে, শোনা যায়? হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি, কিন্তু পর্দা অন্ধকার, হ্যাঁ, কেন শোকাবহ। পর্দা অন্ধকার আমি জানি না। এই যে আমাদের শো শেষ হয়ে যাচ্ছে, তাই শোকাবহ আমরা সবাই, তাই অন্ধকার। আমি একটি কথা বলি, মানে না আমার না দেখা যায়, জি শেষ কথা বলে বিদায় নিই। জি। আজকে হচ্ছে মানে আর কিছুক্ষণ পরে আহ কবি আল মাহমুদের জন্মদিন, আগামীকাল 11 জুলাই। জি তো আমি আমার খুবই প্রিয় আল মাহমুদের একটি কবিতা দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আসলে শেষ করতে চাই। জি, অবশ্যই। আমরা অত্যন্ত খুশি হব এই সময় আল মাহমুদের কবিতা পড়লে, আল মাহমুদের কবিতা দিয়ে শেষ করলে। বাতাসের ফ্যান, জি কিছুই থাকে না দেখো, পত্র পুষ্প গ্রামের বিক্ষোভ, নদীর নাচের ভঙ্গি, পিতলের ঘড়া আর ভিতর আগুন, উঠতি মেয়ের ঝাঁক একে একে কমে আসে ইলিশের মৌসুমের মতো। হাওয়ায় হলুদ পাতা বৃষ্টিহীন মাটিতে প্রাণ করে শব্দ করে ঝরে যায়। ভিনদেশি হাসিরাও যায়, তাদের শরীর যেন অর্বুদ বুদবুদ, আকাশের নীল কত আয়। কিছুই থাকে না কেন, গর্গয়েট, ছন কিংবা মাটির দেওয়াল, গায়ের অক্ষয় বট, উপড়ে যায় চাটগার দারুণ কুসুমে, চিড় খাই পলেস্তরা, বিশ্বাসের মতন বিশাল হুড়মুড় শব্দে অবশেষে ধসে পড়ে আমাদের পাড়ার মসজিদ। চড়ুইয়ের বাসা, প্রেম, লতা পাতা, বইয়ের মলয় দুমড়ে মুচড়ে খসে পড়ে। মেঘনার জলের কামড়ে কাঁপতে থাকে ফসলের আদিগন্ত সবুজ চিৎকার। ভাসে ঘর, ভরা কলসি, গরুর গোয়াল, বুবুর স্নেহের মতো ডুবে যায় ফুলতলা পুরনো বালিশ, বাসস্থান। অতঃপর অবশিষ্ট কিছুই থাকে না, জলপ্রিয় পাখিগুলো উড়ে উড়ে ঠোঁট থেকে মুছে ফেলে বাতাসের ফেলে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের অনুষ্ঠানের শেষটা খুবই মনোজ্ঞ হলো, এবং যদিও কোনো এক ত্রুটির কারণে দেখা যাচ্ছিল না আপনাকে, সামজির আহমেদ এখানে মন্তব্য করেছেন, এটা দেখে এটাই হচ্ছে সামান্য দেখার অন্ধকার। তো এই সামান্য দেখার অন্ধকারেই আমরা হচ্ছে শেষ পর্যন্ত প্রবেশ করতে যাচ্ছি। আজকে বিদায় নিচ্ছি। আপনি ধন্যবাদ, আল মাহমুদের কবিতা পড়েছেন, এবং আমার ধারণা যে আমরা আজকে যে আলোচনাগুলো করলাম আপনার সাথে মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে আমরা যেই আহ, অবস্থানে পৌঁছালাম, সেইখান থেকে আসলে এটা আমার জন্য, যারা শুনছিলেন সম্ভবত তাদের জন্য অসম্ভব অনুপ্রেরণাদায়ক একটা আলোচনা হয়ে থাকবে। এবং আমাদের যে অ্যারেঞ্জমেন্ট, বহু বচনের আর্কাইভেও এটা একটা বিশেষ আহ, সম্মানজনক পালক যুক্ত করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব আলতাফ শাহনেয়াজ। উম, আমাদের আয়োজনটা অবশ্যই ভালো ছিল। এই শেষেও জনাব সুরঞ্জন ঘোষ মন্তব্য করলেন, ধন্যবাদ সঞ্চালক ও কবি, আবার এমন একটি আড্ডা চাই। আমরাও চাই এমন একটি আড্ডা দিতে আপনাদের সাথে। আমাদের আগামী 15 দিন পর, আমরা যেহেতু প্রতি 15 দিনে একবার, পক্ষে একবার পাক্ষিক আয়োজন করি, আশা করছি 15 দিন পর আমরা আবার কারোর সাথে
এভাবে সময় কাটাতে পারবো। আপনাদেরকেও আচ্ছা, আমি আমরা একটু প্রাণবন্ত বলি, আড্ডা। আমি আসলে সবাইকে ধন্যবাদ দিই। আহ উত্তরা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগকে ধন্যবাদ দিই, রায়ান আপনাকেও ধন্যবাদ, সামজিৎ আর সামজিৎকেও ধন্যবাদ। আসলে ভালো লেগেছে জিনিসটা। সবাইকে ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ, আপনারা যারা সাথে ছিলেন তাদেরকেও ধন্যবাদ। আমরা আজকের মতো আমাদের বহু বচনের তৃতীয় পর্বের আয়োজন জনাব আলতাফ শাহনিয়াজের সাথে আমাদের বহু বচনের তৃতীয় পর্বের এই আয়োজনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আশা করছি আমাদের নতুন কোনো বচন, নতুন কোনো বক্তব্য নিয়ে আমরা আবার নতুন কোনো চিন্তাধারা নিয়ে আমরা আবার উপস্থিত হব আগামীতে। সেই পর্যন্ত আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমাদের এই পেজটাকে ফলো করবেন। এগুলো হচ্ছে বাণিজ্যিক কথা, কিন্তু মূল বিষয় হচ্ছে আমাদেরকে আপনাদের চিন্তা এবং স্মৃতিতে ধারণ করবেন। সেটা আমাদের জন্য অনেক বড় একটা সমর্থন। আপনাদের সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।